পাবেন যে আমাদের রিসার্চ টিমের মধ্যে ডক্টর প্রফেসর মুস্তাফিজুর রহমান, ডিস্টিংগুইশড ফেলো সিপিডি, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, রিসার্চ ডিরেক্টর সিপিডি, এবং তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো সিপিডি, তারা অংশগ্রহণ করেছেন আমার সাথে। এবং তাছাড়া আরো রয়েছেন এবং হ্যাঁ, এবং নওশীন নওয়ার, সৈয়দ ইউসুফ সাদাত এবং আল হাসান, মুনতাসির কামাল, এনারা হচ্ছেন সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট। তারপরে প্রোগ্রাম অ্যাসোসিয়েটদের মধ্যে মোহাম্মদ আবু সালেহ, মোহাম্মদ শামীম আলম শিবলি, মোহাম্মদ তানিব আহমেদ, মিস ইকরা কামারি, মিস নওশীন নাওয়ার এবং মিস্টার জহুরুল ইসলাম। রিসার্চ ইন্টার্নও ছিলেন দুজন, ফারিহা ইসলাম মুনিয়া এবং তাসলিম তানজুর। যেই কথাটি বলছিলাম যে আমরা এর আগে 2020 অর্থ বছরে আরো দুটো আমরা আইআরবিডি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আইআরবিডির মাধ্যমে আমরা আসলে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেছিলাম, এবং সেটা প্রথমটা হয়েছিল 3রা নভেম্বর 2019 সালে। তখন আমরা চলমান অর্থনীতির মধ্যে যে বিষয়গুলো, তার মধ্যে 5টা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা 4টা বিষয় আপনাদের হয়তো মনে আছে। এবং তারপরে গত 13ই এপ্রিল আমরা আরেকটা 13 এপ্রিল 2020 সালে, তখন এই বছরেই 2 মাস আগে প্রায়, তখন যে আইআরবিডিটি উপস্থাপন করেছিলাম, দ্বিতীয় রিডিং যেটা আমরা বলে থাকি, তখন মূলত আমরা এই কোভিড এর প্রেক্ষিতে আমরা বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিকগুলোতে কিভাবে প্রভাব ফেলবে সেটা, এবং নতুন করে কি ধরনের নীতিমালা দরকার হবে সেটাই মূলত তুলে ধরেছিলাম। আজকের এই তৃতীয় আইআরবিডিতেও আমাদের মূল ফোকাস থাকবে আসলে 2020 অর্থ বছরের যে বিভিন্ন মূল খাতগুলো, সেটা অর্থায়ন, অর্থাৎ সরকারি অর্থায়ন, তারপরে রেভিনিউ মোবিলাইজেশন, বাংলাদেশের বহির্খাত, এবং বাজেট ডেফিসিট, এবং তাছাড়া যে বরাবরের মতো আমরা প্রবৃদ্ধি এবং তারপরে প্রবৃদ্ধি, দারিদ্র্য ইত্যাদি এইগুলো দেখার চেষ্টা করেছি। বিশেষ করে আমরা জানি যে এই কোভিড এর প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতিতে, সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিতে যে ধরনের একটা চাপ এসেছে, সেটা অর্থনৈতিক মন্দার দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে, প্রতিভাত হচ্ছে, এবং ইতিমধ্যে সেটা প্রবৃদ্ধি, দারিদ্র্য, অসাম্য ইত্যাদির উপর এক ধরনের প্রভাব ফেলবে। সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু এখন নিম্নমুখী হিসাব করা হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেগুলো হিসাব করেছে, এবং বাংলাদেশের জন্য সেটা করা হয়েছে। আপনারা জানেন যে যেমন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের প্রবৃদ্ধি 2020 অর্থ বছরে 2% মতো তারা এবং তাছাড়া আমরা জানি যে বাংলাদেশের যে দারিদ্র্য, অতি দরিদ্রের সংখ্যা, সেটাও চলমান কোভিড এবং তারপর কোভিডকে নিয়ন্ত্রণ করতে যে লকডাউন, সেটার প্রেক্ষিতেও দারিদ্র্যের হার বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেটা অনেকেই বলছেন যে শতকরা 20.5 থেকে সেটা 40% দাঁড়িয়েছে। সেখানেও আমরা একটা দেখাবো আমাদের হিসাব করে আমরা কি বের করেছি। এবং তাছাড়া যে আমাদের অসাম্য, সেটার মধ্যেও একটা 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 ঊর্ধ্বমুখী প্রবণতাও আমরা আশঙ্কা করছি। কারণ আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি হলেও তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের বৈষম্য চলছিল, সেটা আয় বৈষম্য, সম্পদ বৈষম্য, ভোগ বৈষম্য, সেটা কিন্তু কমছিল না। এবং এই কোভিড এর প্রেক্ষিতে এই বৈষম্যটা আরো বেশি বাড়ার আশঙ্কা রয়েছে, এবং যেহেতু দারিদ্র্য সীমার নিচে জনগণ আরো নিচে পড়ে যাবে, এবং নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্ন আয়ের জনগণ কিন্তু অনেকেই দারিদ্র্য সীমার নিচেও নেমে যেতে পারে, এবং তারা আবার দারিদ্র্য সীমার উপরে আসতে কতখানি সময় লাগবে সেটাও দেখার বিষয়, এবং অনেকখানি সময় লাগবে যে যতক্ষণ পর্যন্ত না অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে আসবে, অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে আসবে। সুতরাং বৈষম্য এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটিকেও দেখানোর চেষ্টা করেছি আমাদের এই আইআরবিডিতে, এবং মূল্যস্ফীতি এবং
আমরা বহির্খাত, এই ৪ টি বিষয়কে আমরা এই ভাগে দেখব। এবং আমি এই প্রসঙ্গে বলে নিতে চাই যে আজকের এই মিডিয়া ব্রিফিং এর পরে আমরা কিন্তু আগামী ৯ তারিখে আরো আমরা একটা আলোচনা অনুষ্ঠান করব, ওয়েবিনার করব। সেখানে আমরা এই কোভিড এর প্রেক্ষিতে যেই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে, স্টিমুলাস প্যাকেজ অর্থাৎ প্রণোদনা প্যাকেজ এবং ত্রাণ প্যাকেজ যেগুলো ঘোষণা করা হয়েছে, সেটার একটা প্রাথমিক মূল্যায়ন, সেটা কতখানি মানুষ পেয়েছে এবং কতখানি তার প্রভাব পড়েছে এবং সেখানে কি ধরনের সীমাবদ্ধতা রয়েছে সেটারও একটা পর্যালোচনা করা হবে। সেখানে আগামী ৯ তারিখ সকাল ১১টায় সেখানেও আপনারা থাকবেন বলে আশা করি। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি তৌফিককে আজকের উপস্থাপনাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য অনুরোধ করছি। তার উপস্থাপনার পরে আমরা প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রশ্নের উত্তর দেব। তৌফিক, আপনার কাছে। ধন্যবাদ। যে প্রেজেন্টেশনটি আছে এটি একটু লম্বা আছে, কিন্তু আমি খুব চাইবো যে খুব দ্রুত শেষ করতে। হয়তো মূল মূল বিষয়গুলোই আমি বলবো, বিস্তারিত আপনারা এই প্রেজেন্টেশনে দেখতে পাবেন। এবং একই সাথে আমাদের যে পুরো পেপারটা এটাও আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা সেখান থেকেও নামিয়ে দেখতে পাবেন। আমি জানি যে আপনার যারা সাংবাদিকরা আছেন এখানে তাদের কাছে বোধহয় পেপার এবং পাওয়ার পয়েন্ট দুটোই পাঠিয়ে দেওয়া হয়েছে এর মধ্যেই। যে বিষয়টি আমরা বলছিলাম যে এই বছরের পুরো বছরটাই তো একটা ভিন্ন রকম বছর। এই বছরটা শুরু যখন হয়েছিল তখন আমরা নভেম্বর মাসেই এই অর্থ বছরে বিভিন্ন ধরনের যে আমাদের চাপগুলো আমরা দেখতে পেয়েছিলাম। আমরা ৪টি বিষয়ের কথা বলেছিলাম। তার মধ্যে একটি ছিল হলো যে আমাদের সম্পদ সংগ্রহের অবস্থান, আমাদের যে ব্যাংকিং সেক্টরের দুর্বলতা, আমাদের ক্যাপিটাল মার্কেটের যে দুরবস্থা ছিল, এবং একই সাথে আমরা দেখছিলাম যে আমাদের যে এক্সপোর্টের যে প্রবৃদ্ধি সেটাও কিছুটা নেতিবাচক ছিল। ফলে সার্বিকভাবে আমরা একটা চিন্তা নিয়েই এই বছরের কিন্তু শুরু করেছিলাম, কিন্তু পুরো পট পরিবর্তনটাই হয়ে গেল এই বছরের দ্বিতীয় ভাগে যখন আমরা আসি। তখন যখন কোভিড-19 এর যে প্রভাবটা আসলো, প্রথমত তো এটা বিশ্বে চায়নায় যখন শুরু হলো তারও কিছু কিছু প্রভাব আমরা পেয়েছি, এবং একই সাথে এখন যখন আমাদের দেশে এটা যখন আসলো তখন তো এটার বড় ভাবে আমরা এটার প্রভাব এখন আমরা দেখতে পাচ্ছি। ফলে সেদিক থেকে আমরা যেটা গুরুত্বপূর্ণ আমরা মনে করছি সেটা হলো যে এর আগেও আমরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক রিসেশনের ভিতর দিয়ে কিন্তু আমরা গেছি। আমরা বিভিন্ন বৈশ্বিক পর্যায়ে বা বিভিন্ন দুর্যোগের ভিতর দিয়ে গেছি। সাম্প্রতিক সময় আপনার মনে আছে যে 2008-9 সালে কিন্তু একটা সারা বিশ্বেই একটা কিন্তু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে হয়েছিল। তো কিন্তু এইবারের যে ক্রাইসিসটা এটা একটু ভিন্ন রকম ভাবে হবে। ফলে আমাদের এটা শুধুমাত্র বিদেশের যে বা অন্য যে আমাদের বড় বড় মার্কেট গুলো আছে সেইটার যে শুধুমাত্র অসুবিধায় পড়েছে তা না, আমরা নিজেদের দেশের ভেতরেও কিন্তু প্রত্যক্ষভাবে বড় ভাবে এই অর্থনৈতিক দুর্যোগ মোকাবেলা করছি। তো সেই পুরো বিষয়টিকে বিবেচনায় নিয়ে যেটা আমার নির্বাহী প্রধান বলেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠান তো বাংলাদেশের মতো অন্যান্য দেশের সাথে বাংলাদেশেরও একটা প্রবৃদ্ধির একটা প্রক্ষেপণ দেওয়ার চেষ্টা করেছেন, এবং এটা 2 থেকে 4% ভিতরেই এটা আছে। আমরা যেটা জানি যে বাংলাদেশে তো একটা উচ্চ প্রবৃদ্ধির ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই উচ্চ প্রবৃদ্ধির ভেতরে এই অর্থ বছরের যে লক্ষ্যটা ছিল এটা 8.2%। সাধারণত আমরা এখন যে জুন মাসের প্রথম সপ্তাহে বসে আছি, এখন আমাদের পরিসংখ্যান ব্যুরোর একটা প্রাথমিক একটা প্রাক্কলন কিন্তু আমাদের পাবার কথা, কিন্তু আমরা এখনো এটা পাইনি। এটার কারণ হলো যে নিঃসন্দেহে তথ্য উপাত্ত পাওয়ার ক্ষেত্রে তারা কিছুটা অসুবিধায় পড়েছেন, কারণ লম্বা সময় ছুটি ছিল, সেই বিষয়ে তারা কিছুটা পড়েছেন। আবার একই সাথে সাধারণত এই ধরনের প্রক্ষেপণ যখন করা হয় একটা 8-9 মাসের তথ্য নিয়ে করা হয়। এইবারের বিষয়টা ভিন্ন, কারণ আমরা আসলে মূলত মার্চের শেষের দিকে এবং এপ্রিল থেকেই আসলে একটা ভিন্ন রকম অর্থনৈতিক গতি প্রকৃতির ভিতর ঢুকে গেছি। ফলে সেইটা প্রাথমিক প্রাক্কলন দিয়ে ক্যাপচার করা যাবে কিনা সেটা নিয়ে আমাদের একটু সন্দেহ ছিল। ফলে আমরা চেষ্টা করেছি যে আমরা যে এইটার একটা কেমন হতে পারে বাংলাদেশের প্রবৃদ্ধি সেইটা দেখার, এবং সেক্ষেত্রে আমরা কতগুলো বিষয়কে বিবেচনায় নিয়েছি যে কি ধরনের প্রভাব এটার ভিতর পড়েছে এই বর্তমান যে পরিস্থিতি আছে সেইটা। এবং আমরা দেখেছি যে মূলত কিন্তু আপনারা দেখবেন যে 5টি খাত সরাসরি খুবই বড়ভাবে
এটার মধ্যে অসুবিধায় পড়েছে। জিডিপিতে 15টি খাত থাকে, নিঃসন্দেহে অনেক খাতই এটার ভেতরে সরাসরি প্রত্যক্ষভাবে বড় ধরনের ক্ষতিতে পড়েছেন। হয়তো কিছু কিছু খাত যেমন কৃষি হয়তো অতখানি এটার প্রভাবের ভিতরে পড়েনি, কৃষি উৎপাদন মোটামুটি ভালোই হয়েছে, এটার প্রভাব আসেনি। কিন্তু 5টি খাতে আমরা দেখেছি এটার বড় প্রভাব আছে। একটা ম্যানুফ্যাকচারিং খাত খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কনস্ট্রাকশন যেটা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই দুটো খাতের প্রত্যক্ষভাবে এটা সমস্যায় পড়েছেন। হোটেল রেস্টুরেন্ট দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল, সেটার একটা বড় প্রভাব থাকবে। যে ট্রান্সপোর্ট যেহেতু আমাদের বন্ধ ছিল, লকডাউন ছিল, এটার ভিতরে বড় করে মুভমেন্ট হয় নাই, বিমান চলাচল তো একেবারেই বন্ধ ছিল। যেই আমাদের স্থল যেই ট্রান্সপোর্ট আছে এটাই বড় অংশ, সেটাও একটা বড় ধরনের ছিল। এবং একই সাথে কমিউনিটি সোশ্যাল সার্ভিসেস এগুলোর ভিতরে একটা লিমিটেশন ছিল। আমরা সার্বিক এই বিষয় যদি বিবেচনায় নেই এবং ধরে নেই যে বাকি যে অর্থ বছর আছে এটাতে খুবই ভালো প্রবৃদ্ধি হয়, তারপরেও আমরা দেখেছি যে এই অর্থ বছরে হয়তো প্রবৃদ্ধি আমাদের 2.5% বেশি হতে পারবে না। অর্থাৎ আমরা সবচাইতেও যদি ভালো একটা সিনারিও এই বছরের জন্য চিন্তা করি, তাহলে আমাদের ধারণা যে এই বছরের প্রবৃদ্ধি 2.5% বেশি হবে না। এটা আমার মনে হয় যে যদি 2.5% আমরা প্রবৃদ্ধি করতে পারি, এটা যথেষ্ট খারাপ না। আপনারা দেখবেন যে বিশ্বের কিন্তু অনেকগুলো দেশ এই সময় নেতিবাচক প্রবৃদ্ধির ভিতরে চলে গেছে। আমাদের পাশের দেশ ভারতেও এই ধরনের আশঙ্কা করা হয়েছে যে হয় কোনো প্রবৃদ্ধি হবে না অথবা একেবারে শূন্যের নিচেই থাকবে, এটা নেতিবাচক হবে। আর বড় দেশগুলোর ক্ষেত্রে, ইউরোপিয়ান দেশগুলোর ক্ষেত্রে তো এটা বড় আশঙ্কা আছেই। কিন্তু আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ যে আমার মনে হয় সেটা হলো যে আমরা চাইছি যে এই বছরের জিডিপির প্রবৃদ্ধি নিয়ে অতখানি দুশ্চিন্তা না করা। সাধারণত মানে আমাদের যে নীতি পরিবেশ যদি আমরা দেখি, আমরা জিডিপি প্রবৃদ্ধিকে বেগবান করার জন্য একটা বড় গুরুত্বের জায়গা থাকে, এটাই সবচাইতে প্রধান বলে অনেক সময় অনেক নীতি নির্ধারকরা বলে থাকেন। কিন্তু বর্তমান সময়টি একটি অত্যন্ত ভিন্ন ধরনের সময়। এই সময়ে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে বিশেষ জোর না দিয়ে বরং আমাদের মানুষের জীবনকে বাঁচানোর জন্য সবচাইতে বেশি অধিক প্রাধিকার দিতে হবে, এবং একই সাথে তারা যেন এই সময়টায় একটি এই দুর্যোগটা মোকাবেলা করতে পারেন, সেই জন্য তাদের দিকে আমাদের নজর দিতে হবে। ফলে আমাদের জন্য এখন অর্থনৈতিক নীতি যদি আমরা নির্ধারণ করি, তাহলে আমরা মনে করি যে আমাদের অনেক বেশি মনোযোগ থাকতে হবে দারিদ্র্য, বৈষম্য এবং কর্মসংস্থানের দিকে। প্রবৃদ্ধি এই অর্থ বছরের জন্য অবশ্যই সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে না। সেই দিকটা বিবেচনায় নিয়ে আমরা যে সরকারের, আপনারা জানেন, আয় ব্যয়ের একটা জরিপ করা হয় 2016 সালের সর্বশেষ ডাটা আছে, সেই ডেটার উপরে আমরা ব্যবহার করেছি যে আমরা কিভাবে এই এখন প্রভাবটা আসবে। এবং আমরা জানি যে সবার জন্য এই প্রভাবটা একই রকম না। কেউ কেউ হয়তো ভোগ অনেক কমে গেছে, অনেকের জন্য হয়তো এটা কোপ করাটা সহজ হয়েছে। ফলে আমরা 4টি ভিন্ন ভিন্ন গ্রুপে আমরা 9-25% মতো একটা শক হবে বলে আমরা মনে করছি, এবং সাম্প্রতিক সময়ে যে তথ্য উপাত্ত বা জরিপগুলো এসছে সেটাকে বিবেচনায় নিয়ে আমরা করেছি। এবং সেই দিক বিবেচনায় আমরা দেখছি যে বাংলাদেশের যে দারিদ্র্য আছে, যেটা 2016 সালে 24.3% ছিল, সেটা এখন 35% বেড়ে গেছে বলে আমরা আশঙ্কা করছি। এবং একই সাথে আমরা যেটা দেখেছি সেটা হলো শুধুমাত্র দারিদ্র্যের তো বিষয় না, এখানে বৈষম্য অনেক বড়ভাবে বৃদ্ধির একটা আশঙ্কা আছে, এবং সেটাও আমরা একটা হিসাব করবার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে ভোগের যে বৈষম্য আছে, এটা আপনারা জানেন যে জিনি কোএফিসিয়েন্ট দিয়ে মাপা হয়, যেটা 0 থেকে 1-এর ভেতরে থাকে এটার মান। এটা 0.32 ছিল হলো 2016 সালে, এটা বেড়ে 0.35 হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। একই সাথে আয়ের বৈষম্যের কথা যদি বলি, সেটা 0.48 ছিল 2016 সালে আয় ব্যয় জরিপের হিসাবে, সেটা আমরা ধারণা করছি যে এখন 0.52% হয়ে গেছে। অর্থাৎ এই যে আমাদের কোভিড-19 এর যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির ফলে আমরা একই সাথে দারিদ্র্যের ভিতরে একটা বেড়ে যাওয়ার প্রবণতা দেখেছি, এবং সেই সাথে আয় এবং ভোগের বৈষম্য বেড়ে গেছে বলে আমরা আশঙ্কা করছি। যেটা আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচনা সামনের বাজেটকে বিবেচনায় রেখে, সেটা হলো যে এই বাজেটের আমাদের আসলে রিকভারিটা কেমন হবে, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা চলছে, যেটা কি খুব দ্রুত রিকভারি হবে কিনা, ভি শেপ হবে কিনা, নাকি একটু সময় লাগবে এটা উঠতে, ইউ শেপ হবে, নাকি আমরা কিছুটা উঠে আবার পড়ে যাব, ডাব্লিউ শেপের মতো হবে। অনেকে আরো
কঠিন ভাবে এটাকে চিন্তা করেন যে এল শেপের মতো হবে, যে এটা দীর্ঘ সময় ধরে হয়তো এটার থেকে আমরা রিকভারি করতে পারবো না। তো আমাদের জন্য এটা নির্ভর করবে হলো যে আমরা কি ধরনের নীতি এটার ভিতরে প্রয়োগ করছি, আমরা কিভাবে আমাদের দেশের ভিতরে এই মতিবাণীকে মোকাবেলা করছি, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। এবং একই সাথে আমরা যে অর্থনৈতিক পুনরুদ্ধারের যে পরিকল্পনা আছে এটাকে কত ভালোভাবে আমরা এটাকে প্ল্যান করছি এবং এটাকে কত ভালোভাবে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারছি, এবং যে ধরনের নীতি পদক্ষেপগুলো নেওয়া হয় সেই নীতি পদক্ষেপগুলো আমরা কত ভালোভাবে পরিপালন করতে পারছি, এটাকে আমরা এনফোর্স করতে পারছি। সবচাইতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক যে পরিস্থিতি সেইটা কিভাবে আমাদের এই নীতি প্রণয়ন এবং নীতির বাস্তবায়নকে প্রভাবিত করছে, এইটা খুব বড় শিক্ষা হিসেবে গত 2-3 মাসের ভিতরে আমরা যে প্রাদুর্ভাবের ভিতর দিয়ে যাচ্ছি সেটা বের হয়েছে। এবং সামনের দিনেও এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে বলে কাজ করবে বলে আমরা মনে করছি। আমরা পাবলিক ফাইন্যান্সের দিকে যাই সবচাইতে গুরুত্বপূর্ণ বাজেটের আগে, এবং আমরা দেখার চেষ্টা করছি যে এই বছরের বাজেটের নিয়ে কিন্তু মোটামুটি একটা কনসেনসাস আছে যে একটা বড় বাজেট হতে হবে, সরকারি ব্যয় বেশি হতে হবে, প্রাদুর্ভাব মোকাবেলায় এটাকে ব্যবহার করতে হবে। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের জন্য আসলে সম্পদের অবস্থান কি পরিমাণ আছে। এই সম্পদ একদিকে যেমন দেশজ সম্পদ আছে, আমরা যেটাকে রেভিনিউ বলি, সরকারি সেই সম্পদ রাজস্বের অবস্থান কি, এবং একই সাথে আমরা কোন জায়গা থেকে আসলে এটাকে আমরা ঋণ করে আমরা এটাকে ব্যয় করতে পারবো, সেইটা হলো গুরুত্বপূর্ণ। এই যে সম্পদের অবস্থান এটাকে বিভিন্নভাবেই বিভিন্ন জন ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে অনেকেই বলেছেন, এবং এটা গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে হলো যে আমাদের যেই বর্তমান সংকট আছে সেই সংকটের জন্য আমরা কতখানি সম্পদ ব্যয় করতে পারছি এবং সেই সম্পদ আমরা কোথার থেকে পাচ্ছি, যেটা আমাদের সার্বিকভাবে আমাদের অর্থনীতির ভিতরে একটা যেন অস্থিরতা তৈরি না করে, সেইটাকে মাথায় নিয়ে আমরা যেন করতে পারি। সেই দিক বিবেচনায় যদি দেখে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হলো যে আমাদের দেশের ভেতরে আমরা সরকারি রাজস্ব আদায়টা কতখানি করতে পারবো। যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো এই অর্থ বছর শুরুতেই কিন্তু আমরা বলেছি যে এই অর্থ বছরের রাজস্ব আদায় খুবই কঠিন হবে, এবং সেই রাজস্ব আদায় পরিস্থিতি আরো দুর্বল হয়েছে গত 2 মাসে আমরা যে প্রাদুর্ভাব মোকাবেলার জন্য যে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রেখেছি সেটার জন্য তো আরো একটা বড় সমস্যা। আপনারা দেখবেন যে 8 মাসে এটার যে টোটাল রেভিনিউ যদি আমরা বলি এনবিআর এবং এনবিআর এর বাইরেও যে অন্যান্য উৎসগুলো আছে, তাহলে আমাদের এটা প্রায় গত বছরের মতো সমান সমান ছিল, এবং আমরা ধারণা করেছিলাম যে অনেক ক্ষেত্রেই আপনার মনে আছে যে এর আগে আমরা বলেছিলাম যে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো এটা যে শর্টফলটা হতে পারে, এটা আমরা কিন্তু এই প্রাদুর্ভাব আসার আগেই মনে করছিলাম। এবং এই প্রাদুর্ভাবের পরিস্থিতি যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমাদের আশঙ্কা হলো এই অর্থ বছরে আমাদের রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা আছে তার থেকে ঘাটতি প্রায় 1,25,000 কোটি টাকার মতো হতে পারে, এবং সেই ধরনের পরিস্থিতি যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমরা এটার যে প্রবৃদ্ধি আছে এটা 0.4% বেশি হবার সম্ভাবনা নেই, এবং এর ফলে শুধুমাত্র আমাদের যে রাজস্ব জিডিপির যে অনুপাত আছে সেইটাও বড় রকমের একটা পতন হবে বলে আমরা বিবেচনায় নিচ্ছি। এখন এই পরিস্থিতির উপরে কিন্তু বিবেচনা করেই কিন্তু সামনের অর্থ বছরের রাজস্বের যে লক্ষ্যমাত্রা এটাকে নির্ধারণ করা দরকার ছিল, এবং এই নির্ধারণটা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা যেটা বলছিলাম যে সম্পদ কি পরিমাণ আছে এটা যদি আমরা ঠিক মতো নির্ধারণ করতে না পারি তাহলে আমরা ব্যয় কোথায় আমরা প্রাধিকার দিয়ে করব সেইটা নির্ধারণ করাও কিন্তু অনেক কঠিন হয়ে যায়। ফলে সেইটাকে যদি আমি বিবেচনায় নিই, আমরা জানি যে এখন আমরা পত্র পত্রিকায় দেখছি যে আপনারাই রিপোর্ট করছেন যে যেই ধরনের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে তাতে আমাদের ধারণা যে আগামী অর্থ বছরে যে রাজস্বের আদায়ের লক্ষ্যমাত্রাটা থাকবে এটা প্রায় 56.2% মতো বেশি হতে পারে। অর্থাৎ এই 50% বেশি প্রবৃদ্ধি অর্জন করাটা সামনের অর্থ বছরে খুবই কঠিন হবে। কারণ হলো যে এক তো আমাদের নিঃসন্দেহে অর্থনৈতিক যে গতি প্রকৃতি সেইটাও কতখানি আমরা দ্রুত করতে পারবো সেটা আমরা জানি না। যদি অর্থনৈতিক কর্মকাণ্ড যদি একটা পুনরুদ্ধারের ভিতরে না থাকে তাহলে তো আসলে এই রাজস্ব আদায়ের ক্ষেত্রেও এটা একটা বাধা তৈরি করবে। একই সাথে যে ধরনের পরিস্থিতির ভিতর দিয়ে ব্যবসা যাচ্ছে তাতে নতুন নতুন জায়গায় যে আপনি কর হার বাড়াবেন সেইটার কিন্তু খুব একটা সুযোগ আসলে সরকারের পক্ষে নেই। উল্টো বরং অনেক খাত থেকেই অনেকগুলো গোষ্ঠী থেকেই কিন্তু তারা
ক্রমাগত চাপ পাচ্ছেন যে তাদেরকে যেন প্রণোদনা দেওয়া হয়, কর ছাড় দেওয়া হয়, সেই ধরনের একটা পরিস্থিতির ভিতরে যেন সরকার যায়। ফলে সেই অর্থে এটা আগামী অর্থ বছরের সম্পদ সংগ্রহটা খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হবে বলে আমরা মনে করছি। সেক্ষেত্রে আমরা 3টি বিষয়কে গুরুত্ব দিতে বলেছি যে আগামী বছরের রাজস্ব নীতিটা কেমন হবে। প্রথমত হলো আমাদের যেই দেশের ভেতরে যে আমাদের চাহিদাটা আছে, সেই দেশজ চাহিদাকে আমাদের শক্তিশালী করতে হবে। দেশের বাইরের চাহিদা, আমাদের রপ্তানির চাহিদার অবস্থা খুব ভালো থাকবে না। ফলে যদি আমরা দেশের ভেতরে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে চাই, তাহলে আমাদের নিঃসন্দেহে দেশের ভেতরে আমাদের ভোগ বাড়াতে হবে। এবং সেক্ষেত্রে আমরা বলছি যারা সাধারণ মানুষ আছেন, যারা আয় রিলেটিভলি কম, তাদের জন্য আমরা একটা কর ছাড় করার কথা বলছি। আমরা বলছি যে সর্বনিম্ন যেই করের ছাড়ের যে অবস্থান, সেটা 2.5 লক্ষ টাকা থেকে এটাকে 3.5 লক্ষ টাকা করা যেতে পারে। এবং যে কর হারগুলো আছে নিচের দিকে 10, 15 এবং 20%, এটাকে 5, 10 এবং 15%-এর মধ্যে নিতে পারে। এর ফলে যেটা হবে যে মানুষের কাছে অধিক পরিমাণ অর্থ থাকবে, তারা ভোগের জন্য ব্যয় করতে পারবেন এবং এটা অর্থনীতিতে একটা গতিশীলতা নিয়ে আসবে। দ্বিতীয় হলো আমরা যেটা বলছি, যেগুলো খুবই নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে, যারা গরিব মানুষ আছেন, সেই ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে যেখানে যেখানে শুল্ক আছে সেটাকে কমানো যায় কিনা, যেন তাদের ক্রয় ক্ষমতার ভিতরে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোকে রাখতে পারি, সেই বিষয়টা বিবেচনা নেওয়া দরকার। তবে এক্ষেত্রে অবশ্যই বিবেচনায় থাকতে হবে যে এটা কোনোভাবেই যেন আমাদের কৃষকের কে ক্ষতিগ্রস্ত না করে। অর্থাৎ আমাদের যে একটা সিজনাল ক্যালেন্ডার আছে, এইটার সাথে ডাইনামিক ভাবে এই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। এটা একবারে করে দিলাম এবং তারপর সারা বছর ঘুরে গেলাম, সেই পরিস্থিতিতে থাকলে আমাদের হবে না। দ্বিতীয় যেটা আমরা বলছি সেটা হলো যে অবশ্যই আমাদের যে রাজস্ব নীতির ভিতরে আমরা বিভিন্ন প্রণোদনা দিব এবং যেই আমরা রাজস্ব আদায়ের যে আমাদের প্রয়োজন আছে, এই দুটোর মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। কারণ আমরা যদি রাজস্ব আদায় না করতে পারি, তাহলে কিন্তু আবার অনেক ধরনের আমরা বিভিন্ন ধরনের ব্যবসাকে দিতে পারবো না। ফলে সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন এটা কিভাবে আমরা করতে পারি? প্রথমত তো হলো আমরা মনে করছি যে রাজস্ব আদায় বাড়াতে হলে আমাদের যে ভ্যাট আইনটা আছে, এটা পরিপূর্ণভাবে অটোমেশনের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করাটা জরুরি। আমরা ইলেকট্রনিক ডিভাইস গুলো যেটা স্থাপন করার কথা ছিল, এটা এই অর্থবছরের শুরুতে কথা ছিল, এখনো এটা পরিপূর্ণভাবে হয়নি। এটাকে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে এটাকে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় যেটা হলো যে নতুন কোন ধরনের প্রণোদনায় যাবার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা লাভ ক্ষতির হিসাব করতে হবে। আমরা যেটাকে বলি কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এইটা কতখানি বেনিফিট আমাকে না দিবে, এটা যদি আমি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে এই ধরনের ভেতর থেকে কতটুকু লাভ পাবো সেটা করতে পারি না। আমরা যেটা দেখি, যেটা সাম্প্রতিক সময়ে বিভিন্ন অ্যাডহক ভিত্তিতে বিভিন্ন ধরনের এই ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে। এসআরও জারির মাধ্যমেও এই ধরনের অর্থ বছরের মাঝখানে এই ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। এই বিষয়টি আমরা চাই না। আমরা চাই যে সরকার একটা পরিপূর্ণ হিসাব দিক, যে আমরা কি পরিমাণ প্রণোদনা দিচ্ছি এবং কি পরিমাণ প্রণোদনা দেওয়ার কারণে কতখানি রাজস্ব হারাচ্ছি। এইটার একটা বিস্তারিত হিসাব সরকারের পক্ষ থেকে বিশ্বের যে কোনো দেশের বাজেটের দেওয়ার সময় দেওয়া হয়। এটা বাংলাদেশে অবশ্যই আমাদের এটা পালন করা উচিত। তৃতীয় জায়গাটা যেটা আমরা আরেকটি জায়গা আমরা যেটা বলছি, সেটা হলো অবশ্যই আমাদের এই অর্থ বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যে আমরা কতখানি কর ফাঁকি রোধ করতে পারি। কর ফাঁকি যদি আমরা রোধ করতে পারি, তাহলেই শুধুমাত্র আমাদের সম্পদ আহরণের যেই লক্ষ্যমাত্রা আছে তার কাছাকাছি আমরা আমাদের যাবার সুযোগ আছে। সুতরাং কর ফাঁকি রোধ এবং অবৈধ অর্থ পাচারের কে প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের সবচাইতে গুরুত্ব দিতে হবে। এরপর আমরা পাবলিক এক্সপেন্ডিচারের ভিতরে যদি যাই, তাহলে আমরা দেখি যে একটা বড় সমস্যা হলো যে প্রতি বছরই কিন্তু আপনারা দেখবেন যে একটা বড় আকারের বাজেট দেওয়া হয়, তারপরে এটার সর্বোচ্চ 80-85% মতো এটা আসলে ব্যয় হয়। এই যে একটা প্রতি বছরেই যে আমরা দেখছি যে একটা অংশ খরচ হচ্ছে না, এটা শুধুমাত্র খরচ না করতে পারার যে সমস্যা তা না। আমরা মনে করি যে কিছু কিছু খাত আছে যেখানে ধারাবাহিকভাবে এক ধরনের ফ্যাট আছে, অর্থাৎ এইটাকে মানে অতিরিক্ত মাত্রায় রাখা হচ্ছে, যেটা আসলে আমাদের অভিজ্ঞতা হলো যে এটা ব্যয় হয় না। এবং আমরা সেইটা বের করার চেষ্টা করেছি যে কোন কোন খাতে এই ধরনের ব্যাপার আছে। আপনি দেখবেন যে সাবসিডি এন্ড ইনসেন্টিভের খাতে এটা কিছুটা কম হলেও সরকারের যে ইনভেস্টমেন্ট শেয়ার ইকুইটিজ এগুলো আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে, লোন এন্ড অ্যাডভান্সেস এর জন্য যে ধরনের বরাদ্দ রাখা হয়, এইটা কিন্তু সার্বিকভাবে আসলে সেই অর্থে খরচ হয় না। এবং সেইটাকে যদি আমরা বিবেচনার ভিতরে নেই, তাহলে আপনারা দেখতে পাবেন
যে আমাদের টোটাল এই ধরনের ক্ষেত্রে প্রায় যে আমাদের এডিপির বাইরে যে আমাদের ব্যয়গুলো আছে তার মধ্যে প্রায় 18% অন অ্যান এভারেজ আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্যয় হয় না, এটাকে ব্যয় এখানে কমানোর সুযোগ রয়েছে। ফলে আমরা যেখানে বলছি যে আয়টাকেও একটা বাস্তবসম্মত ভাবে করা উচিত, আমাদের ব্যয়ের এই ধরনের কাঠামোর ভেতরেও একটা বাস্তবসম্মত জায়গা রাখা উচিত বলে আমরা মনে করি। এবং একই সাথে আমরা যেটা মনে করছি সেটা হলো যে আমাদের যে কিছু কিছু জায়গা থেকে কিছু উইন্ডফল গেন হবে, যেমন তেলের দাম কমে গেছে, এটার যদি আমরা সুযোগ ঠিক মতো নিতে পারি তাহলে বিপিসির একটা কিন্তু লাভের জায়গা থাকবে। সেই ধরনের হিসাবগুলো কিন্তু আমাদের ঠিক মতো করা উচিত এবং এই লাভটা যেন আমরা আমাদের দেশের যারা সাধারণ মানুষ আছে যারা তেলের দাম সে অর্থে কমার কারণে হয়তো সুযোগটা পাবে না, তাদেরকে আমরা যেন এটাকে চ্যানেল করি। অর্থাৎ গরিব মানুষের জন্য যে ধরনের আমাদের সামাজিক নিরাপত্তার ব্যয় দরকার, আমাদের স্বাস্থ্য খাতে যে ধরনের ব্যয় দরকার, সেই কারণে এই ধরনের জায়গা থেকে যে লাভটা হবে সেটাকে ব্যয় করা উচিত। একই সাথে আমরা যেটা বলছি যে আমাদের এডিপির ভিতরে এক ধরনের প্রায়োরিটাইজেশন করতে হবে, এটা সরকারও বলেছেন। সরকার এখন 330টি প্রকল্প অর্থাৎ প্রায় 1/3 মতো প্রকল্প কিন্তু তারা আইডেন্টিফাই করেছেন যে যেগুলো আসলে অতখানি প্রাধিকারের ভিতরে নাই। এবং আমরা যেটা বলছি, আমরা কতগুলো গাইডলাইন দিয়েছি, এটা বারবার বলেছি, আমরা বেশি বলতে চাই না। সেটা হলো যে যেই ধরনের প্রকল্পগুলো অধিক গুরুত্বপূর্ণ হবে, কর্মসংস্থান বেশি তৈরি করতে পারবে, যেগুলো প্রায় শেষের পর্যায়ে আছে, সেইগুলোকে গুরুত্ব দিয়ে আমি বাস্তবায়ন করা, বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলোকে অধিকতর গুরুত্ব দেওয়া, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসছে সেটা হলো যে আমরা যেই অর্থই বরাদ্দ করছি এটাকে ভালোভাবে ব্যয় করতে পারছি কিনা, আমরা এটাকে দুর্নীতিমুক্ত ভাবে ব্যবহার করতে পারছি কিনা, সেইটা হলো একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা জানেন যে আমরা 4টি খাতের কথা বলেছিলাম যে সবচাইতে গুরুত্ব দিয়ে এটাকে বরাদ্দ দেওয়া উচিত, তার মধ্যে প্রধানটি ছিল হলো হেলথ বাজেটের বিষয়টি। এবং হেলথ বাজেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশে ব্যক্তি পর্যায় থেকে এটার জন্য একটা বড় ব্যয় হয়ে থাকে, সেই ব্যয়টা এই কোভিড-19 মোকাবেলার ক্ষেত্রে কমানো উচিত। এখনই আমরা দেখতে পাচ্ছি যে যারা এখন চিকিৎসা নিতে চাচ্ছেন তাদেরকে একটা বড় ব্যয়ের ভিতর দিয়ে যেতে হচ্ছে এই কোভিড-19 এর যেই প্রভাব আছে সেটাকে ক্ষেত্রে। আমরা মনে করি যে সামনের অর্থ বছরে হেলথ বাজেটে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে অধিকতর বরাদ্দ দিতে হবে এবং সেই জন্য অবশ্যই আমাদের যে পরিমাণ চাহিদা আছে সেটাকে নিরূপণ করে এটা এই ধরনের বরাদ্দ দিতে হবে। দ্বিতীয় যেটা আমরা বলছি সেটা হলো যে অবশ্যই আমাদের যে যারা সাধারণ মানুষ আছেন, প্রান্তিক মানুষ আছেন, তাদের জন্য আমাদের সামাজিক নিরাপত্তার জন্য আরো অধিক পরিমাণ ব্যয় করা উচিত। এবং সরকারের নীতির ভিতরেই কিন্তু ছিল যে প্রায় 3% মতো জিডিপি তারা এটাতে ব্যয় করবেন, কিন্তু তারা এটাকে ব্যয় করেননি দীর্ঘদিন ধরে। আমরা মনে করি যে এই অর্থ বছরে একটা সুযোগ আছে আমাদের এই জায়গাটায় প্রাধিকার নির্ধারণ করা। আমরা মনে করি যে অবশ্যই কৃষিতে একটা গুরুত্ব দেওয়া উচিত এবং এখানে একটা বড় বিষয় হলো যে কৃষিতে অনেক সময় যে বরাদ্দ দেওয়া হয়, দীর্ঘদিন ধরে আমরা দেখেছি কৃষি ভর্তুকির জন্য যে ধরনের বরাদ্দ দেওয়া হচ্ছে, যদিও সেই বরাদ্দ বাড়ে না কিন্তু এটার যে ব্যয় আছে সেইটাও অনেকখানি বাড়ে না। এইটাকে ট্র্যাডিশনালি যদি আমরা সেই একই ধরনের জায়গাতেই বরাদ্দ দিই, এটা ব্যয় হবে না, এটার সুফল কৃষিখাত পাবে না। ফলে সেই দিক থেকে এইটাই অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত যে আমরা কিভাবে শুধুমাত্র ক্রপ সেক্টর বা বড় চাষকেই আমরা উৎসাহিত করব না, আমরা অন্যান্য যে কৃষির উৎপাদগুলো আছে সেই জায়গাটাতেও যেন আমরা একই ধরনের গুরুত্ব দিতে পারি। আমরা বলছি যে কর্মসংস্থানের একটা বড় জায়গা হলো আমাদের যে ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানগুলো আছে, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আমাদের এই বছরে অধিকতর গুরুত্ব দেওয়া উচিত। আমরা কিছুটা ভ্যাট ওয়েভার দেওয়ার কথা বলেছি তাদের জন্য, তাদের যে লস হচ্ছে এটা সামনের দিনে যেন কিছুটা তারা ক্যারি ফরওয়ার্ড করতে, সেই বিষয়ে তাদেরকে যেন একটু সুযোগ দেওয়া হয়, সেইটা আমরা বিবেচনা করতে বলছি। একটু কারণ মাইক যদি অন থাকে একটু বন্ধ করে নেবেন, তাহলে শব্দটা আসবে না। যেটা আমরা বলছিলাম সেটা হলো যে এক ধরনের তো আমাদের সবার মধ্যেই এক ধরনের মানে ঐক্যমত্য এসেছে যে আমাদের একটা বড় বাজেট ডেফিসিটের ভিতর যেতে হবে। স্বাভাবিকভাবে তো আমরা 5% আশপাশে রাখি, কিন্তু এইবার আমরা এটাকে আরো বড় পরিসরে নেওয়ার একটা সুযোগ আছে এবং এক্ষেত্রে আমাদের যে সার্বিকভাবে আমাদের যে ঋণের পরিস্থিতি আছে আমাদের দেশজ আয়ের তুলনায়, সেইটা যেহেতু অনেক নিম্ন পর্যায়ে আছে, এটা আমাদেরকে একটা সুবিধা দিবে। ফলে আমাদের যদি বাজেট ডেফিসিট 7%, 8%-এর মতো হয়, তাও আমরা মনে করি না যে এটা অনেক অসুবিধা। যেটা বিশেষ গুরুত্বপূর্ণ যে এই ধরনের ডেফিসিট হলো আমরা কোথা থেকে আসলে এই সম্পদটা পাবো সেটাকে অর্থায়ন করার জন্য।
সবচাইতে প্রধান গুরুত্ব তো দেওয়ার দরকার আছে যে আমরা বৈদেশিক খাত থেকে যা যা আমাদের মানে সুযোগ আছে সেগুলোকে আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছি কিনা। সেইটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের জন্য সবচাইতে ভালো হয়। সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন, এটা আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আপনারা জানেন যে প্রায় 2.6 বিলিয়ন ডলারের জন্য তারা চাহিদা দিয়েছেন এবং ইতিমধ্যেই ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং এডিবি থেকে কিছু কিছু অর্থ পাওয়াও গিয়েছে। একই সাথে G20 সর্বশেষ যেই সিদ্ধান্ত হয়েছে সেই ব্যাপারেও আসলে সরকারের অ্যাক্টিভলি এনগেজ থাকতে হবে যেন সেটা আমরা পেতে পারি। আর আরেকটি বড় জায়গা আছে যেন সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে। আমাদের ধারণা যে সামনের অর্থ বছরে এই জায়গাটা থেকে অনেক অর্থ তোলাটা কঠিন হবে। একটা কারণ হলো যে মানুষের কাছে আয়ের পরিস্থিতিও কতখানি থাকবে সেটা নিয়ে একটা চিন্তা আছে। ফলে এখান থেকে যে অনেক বড় ভাবে আয় করা যাবে তা না। যেটা মূল চাহিদাটা আসলে তৈরি হবে যে আমরা ব্যাংকের থেকে আসলে আমাদেরকে হয়তো ঋণ করতে হবে। এবং আপনারা দেখছেন যে এই অর্থ বছরে আমরা একটা বড়ভাবে ব্যাংক ঋণের ভিতরে চলে গেছি। বাংলাদেশের ব্যাংকে আমরা দেখছি যে তথ্যটা দেখেন তাহলে এই অর্থ বছরে কিন্তু প্রথম 8 মাসে আমরা যা আমাদের লক্ষ্যমাত্রা ছিল তার প্রায় দ্বিগুণ আমরা ব্যাংকের থেকে বড় করে ফেলেছিলাম। সামনের অর্থ বছরেও এটা এই ধরনের একটা সমস্যা মানে এই ধরনের একটা পরিস্থিতি থাকবে বলে আমাদের মনে হয়। তো সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের আসলে ব্যাংক প্রস্তুত আছে কিনা সেইটা হলো একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা জানি যে ব্যাংকের অবস্থা কি, এটা নিয়ে আমি বিস্তারিত বলতে চাই না। 9 তারিখে এটা নিয়ে আমরা হয়তো বিস্তারিত বলবো। কিন্তু বড় বিষয় হলো যে একই সাথে আমরা যেটা দেখছি যে সাম্প্রতিক সময়ে যে ডিপোজিটটা ব্যাংক কালেক্ট করে, যেখান থেকে তার অর্থটা আসে ঋণ দেওয়ার জন্য, সেইটাই তো অনেকখানি কমে গেছে। দ্বিতীয় আরেকটা জায়গা হলো যে প্রাইভেট সেক্টরের যে বোরোয়িং আছে সেইটাও কিন্তু সর্বনিম্ন পর্যায়ে আছে। এখন প্রাইভেট সেক্টরের এই বোরোয়িং কেও আমি যদি তুলতে চাই যে এটা সরকারের সাথে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হবে কিনা সেই বিষয়টা চিন্তা আমাদের করার জায়গা আছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে সরকারও কিছুটা নতুন অর্থ ছেড়েছিল এবং এটা বেশ বড় অ্যামাউন্ট। এইটা আমরা কিন্তু অনেক বড় ভাবে যদি করতে যাই তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতির ভিতরে আবার একটা অস্থিতিশীলতা তৈরি হবে। ফলে সেইটাকে আমাদের বিবেচনা রাখা উচিত যে টাকা চাপানোর ক্ষেত্রে আমাদের অত্যন্ত সাবধানী হওয়া উচিত। এটাকে যদি পরিহার করাটাই হলো সবচাইতে শ্রেয়। ফলে সেইটাই আমরা বারবার বলে এসেছি এবং অন্যান্য জায়গায় আমাদের এফিসিয়েন্সি তৈরি করে সম্পদটা বাড়ানোটাই জরুরি বলে আমরা মনে করি। সেক্ষেত্রে সরকারের কিছুটা সুযোগ আছে যেখানে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোর কিছু সঞ্চয় আছে সেইগুলোকে ব্যবহার করা যায় কিনা, এবং যেটা আমরা বলছি যে বিপিসির মতো জায়গায় যদি লাভ করে সেই জায়গাটাকে দ্রুত চ্যানেল করার জন্য এই অর্থ বছরে মনোযোগ রাখতে হবে। এটা অর্থ বছরের শেষে করলে হবে না, সারা অর্থ বছর ধরে এই প্রক্রিয়াটি চালু থাকলে তাহলে সরকারের অর্থায়নটা পরিপূর্ণভাবে হতে পারবে। আমরা মনে করি যে একটা বড় চিন্তার জায়গায় আসছে যে সরকার হয়তো কালো টাকা অর্থায়নের জন্য সম্পদ সংগ্রহ করতে পারেন বন্টন দিয়ে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে। আমরা মনে করি যে এটা অত্যন্ত খুবই একটা ক্ষতিকারক বিষয় হবে অর্থনীতির জন্য, কারণ এটার মাধ্যমে যারা সৎ করদাতা আছেন তারা এটাতে ডিসকারেজ বোধ করবেন এবং অতীতেও আমরা দেখেছি এটা থেকে খুব বেশি সুফলও এটার ভিতরে আসে না, বরং একটি সরকারের চরিত্রের জন্য এটা একটা খুবই পরিপন্থী বিষয় বলে আমরা মনে করি। আমরা মনে করি যে এই অর্থ বছরে অবশ্যই সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো বাজেটের ভিতরে একটা খুবই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গার ভিতরে থাকতে হবে এবং যে সংস্থা কর্মসূচিগুলো আমরা আমাদের আছে এবং যেগুলো আমাদের দরকার সেগুলো যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে আমাদের আসলে বাজেট বাস্তবায়নটা কঠিন হবে। ফলে আমরা বাজেট ফিসক্যাল পলিসি নেয়ার ক্ষেত্রে আমরা যেটা বলছি যেটা হলো যে আমাদের নিঃসন্দেহে আমাদের পাবলিক এক্সপেন্ডিচার বাড়াতে হবে, আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে তাদেরকে প্রণোদনা দিতে হবে, আমাদের সোশ্যাল প্রোটেকশনকে বাড়াতে হবে এবং একই সাথে আমাদের মানি সাপ্লাই বাড়াতে হবে। কিন্তু এটার ভিতরে একটা সিকোয়েন্সিং থাকতে হবে যেন একটা একটাকে কমপ্লিমেন্ট করে, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাদের এই এখন পর্যন্ত যা মেজার আছে এটার ভেতরে খুবই গুরুত্বপূর্ণ হলো যে আমাদের যে ফিসক্যাল ফ্রেমওয়ার্ক আছে এটাকে যেন আমরা শক্তিশালী ভাবে তৈরি করি। আমাদের আশঙ্কা হলো সামনের অর্থ বছরে আমরা এই দুর্বলতা থেকে বের হতে পারবো না, যেটা সার্বিকভাবে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আমরা 4টি বিষয়কে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে একটা হলো যে ফিসক্যাল ফ্রেমওয়ার্কটা যেন একটু ক্রেডিবল হয়, আমরা যেন যে ডিস্ট্রিবিউশনটা করছি এটা যেন একটা আমরা চিন্তা ভাবনা করে করি যে কাকে আমরা কোন ধরনের সুবিধা দিচ্ছি, কোথায় আমরা বরাদ্দ দিচ্ছি, আমরা যেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে পারি, আমাদের অর্থনৈতিক যে বরাদ্দগুলো আছে সেগুলোকে আমরা
এর ক্ষেত্রে এবং দুর্নীতি মুক্ত ভাবে করার ক্ষেত্রে। এবং সবচাইতে আরো একটি বিষয়, সেটা হলো যে আমার যে স্বল্প মেয়াদী এবং মধ্যমেয়াদী যেই প্রাধিকারগুলো আছে, এইটাকে ভিতরে যেন একটা ব্যালেন্স থাকে। কারণ এখন সবই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো হলো আমাদের স্বাস্থ্য খাত এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, আমাদের অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলা। কিন্তু একই সাথে তো আমাদের কিছু মধ্যমেয়াদী জায়গাও ছিল। শিক্ষার মতো জায়গা যদি আমরা ঠিক মতো প্রায়োরিটি না করি, তাহলে কিন্তু মধ্যমেয়াদে আমাদের আবার উন্নয়নটা বাধাগ্রস্ত হবে। আমি খুব দ্রুত বাকি সেকশন গুলোয় যাচ্ছি। ইনফ্লেশনের ক্ষেত্রে আপনারা জানেন যে মোটামুটি একটা স্টেবল আছে, এটা আমাদের জন্য একটা ভালো দিক। আমরা আমাদের এবারের আমন এবং আউশ ধানও মোটামুটি ভালো হয়েছে। বোরোর ক্ষেত্রেও আমাদের যে আউটলুকটা আছে এটা মোটামুটি ভালো। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই বছর যেন সরকারের যে প্রকিউরমেন্ট আছে এটা যেন আমরা ভালোভাবে করতে পারি, কারণ আমাদের দরকার হবে এইটা। সরকার একটা বড় ধরনের যদি সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম সারা বছর ধরে চালাতে চান এই অতিমারি মোকাবেলায়, তাহলে তার যে খাদ্য সম্পদ সংগ্রহ সেটাকে তার সমুন্নত রাখতে হবে। কিন্তু এক্ষেত্রে বোর্ডের এখন পর্যন্ত প্রকিউরমেন্টের যে প্রোগ্রেস সেটা খুব আশাব্যঞ্জক অবস্থায় নাই। এবং একই সাথে একটা বড় জায়গা হলো যে আমফানের কারণে যে ক্ষতিটা হয়েছে সেটাও আমাদের জন্য একটা চিন্তার কারণ। এক্ষেত্রে আমাদের জন্য অলরেডি আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেই 31টি পয়েন্ট দিয়েছেন, তার মধ্যে আপনারা দেখবেন যে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যেই যা আমাদের কাল্টিভেটেড ল্যান্ড আছে সেটাকেই যেন আমরা ব্যবহার করতে পারি, ফলে এটা ভালো। কিন্তু আমাদের একই সাথে বৈশ্বিক পর্যায়ের যে দাম ওঠানামা এবং এটার যে উৎপাদন পরিস্থিতি, এই বিষয়গুলো আমাদের চিন্তার ভিতরে রাখতে হবে। আমরা এখনই দেখেছি যে অলরেডি কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। রাশিয়া কিছুটা রেস্ট্রিকশন দিয়েছে, ভিয়েতনামের পক্ষ থেকে চাল এক্সপোর্টের ক্ষেত্রে আছে। ফলে এই ধরনের বৈশ্বিক পরিস্থিতি, জিনিসপত্রের দাম, এগুলো খুব গভীরভাবে মনোযোগ দেওয়া উচিত প্রত্যেকটি পণ্যের আলাদা আলাদা ভাবে বলে আমরা এটা মনে করছি। ফলে আমরা এখানে পাঁচটি বলেছি যে আমাদের ইম্পোর্ট ট্যারিফ যদি কমানো যায়, এগ্রিকালচার সেক্টরকে আমরা যেন প্রায়োরিটি দিয়ে এখানে অ্যালোকেশন দেই। আমরা টপ প্রায়োরিটি প্রজেক্ট গুলো ইমপ্লিমেন্টের ক্ষেত্রে গুরুত্ব দিতে বলছি। আমাদের সাবসিডি যেটুকু আছে সেটুর ভালো ব্যবহার করতে বলছি। এবং একই সাথে আমরা বলছি যে ফুড বাজেটের জন্য যেন যথেষ্ট পরিমাণ অর্থ রাখা হয়। এক্সটার্নাল সেক্টর আপনারা জানেন যে সবচাইতে প্রথম যেই হিটটা এটা এক্সটার্নাল সেক্টরের ভিতরে আসছিল। নরমালি তো এটা ডিসরাপ্টেড হয়েছে এবং গ্লোবালিও যদি আপনি যে ইন্ডিকেটর গুলো দেখেন, আপনি দেখবেন যে বৈশ্বিক পর্যায়ের থেকে যে বাণিজ্য আছে এটা প্রায় 13 থেকে 32% মতো কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। রেমিটেন্স তো প্রায় 20% মতো কমে যেতে পারে বলে স্বল্প মানে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোর ভিতরে সেটা আশঙ্কা করা হচ্ছে। এফডিআই এর ইনফ্লো প্রায় 1/3 কমে যাবে বলে এটা আশঙ্কা করছে। ফলে এইটা কিন্তু একটা সার্বিকভাবে একটা চিন্তার জায়গা। এবং আমাদের যে এখন পর্যন্ত 11 মাসের একটা সাময়িক তথ্য আমরা দেখেছি কিছুটা নিউজ পেপারের ভেতরে এসেছে, এটা কিন্তু প্রায় 18% মতো আমাদের এই রপ্তানি আয় কমে গেছে। এবং সেটা কমার ক্ষেত্রে আমরা দেখেছি যে ইউরোপিয়ান মার্কেটে পার্টিকুলারলি আমরা খুব বড় প্রতিযোগিতার ভিতরেও আছি। এটা অন্যান্য দেশ মায়ানমার বা পাকিস্তান, ইন্দোনেশিয়া, টার্কি এরা অনেক ভালো গ্রোথ করেছেন, সেই তুলনায় আমাদের গ্রোথ কম। এবং একই সাথে ইউএস মার্কেটে আমরা হয়তো রিলেটিভলি একটু ভালো অবস্থা আছে, কিন্তু ভিয়েতনাম বা কাম্বোডিয়ার মতো, জর্ডানের মতো দেশগুলো কিন্তু বেশ ভালো গ্রোথ করেছেন। সার্বিকভাবে যদি আমরা বাংলাদেশের যেই এক্সপোর্ট আছে এটাকে যদি আমি প্রণোদনা দিতে চাই, আপনি দেখবেন যে অলরেডি কিন্তু অনেকগুলো প্রণোদনা এটার ভিতরে দেওয়া আছে। তাদের করের হার কমিয়ে দেওয়া হয়েছে, তাদের ক্যাশ সাবসিডি দেওয়া হচ্ছে, ট্যাক্স রিবেট আছে, তাদের ডিউটি ড্রব্যাক আছে, বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি আছে। ফলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের সত্যিকার অর্থে সেই ভাবে নীতির যে স্পেসটা, পলিসি স্পেসটা, এটা খুব বেশি নাই। তবে এক্সিস্টিং যে মেজার গুলো নেওয়া হচ্ছে সেই মেজার গুলোকে কন্টিনিউ রাখা যায় বলে আমরা মনে করছি যে এটাকে রাখা যেতে পারে। এবং বিশেষত যেভাবে অর্ডার ক্যান্সেল হয়েছে এবং অন্যান্য জায়গার ভিতরে আছে সেইটা একটা বড় জায়গা হলো যে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে যেই স্টিমুলাস প্যাকেজটা যাই দেওয়া হচ্ছে এটাকে যেন টাইম দিয়ে আমরা এফেক্টিভলি এটাকে ব্যবহার করতে পারি। এবং একই সাথে আমাদের একটা গ্লোবাল সাপোর্ট এখান থেকে আনতে পারি কিনা। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশ চেষ্টা করছে, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে একটা চেষ্টা এসেছে, তারা একটা সাপোর্ট দিবে। এই ধরনের চেষ্টাগুলোকে আমাদের অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের এক্সপোর্টের পাশাপাশি কিন্তু আমরা যেই আমদানি আছে সেটাও দেখবেন যে কমে গেছে। এবং প্রথম 9 মাসের যে তথ্য আছে সেখানে আমরা দেখছি প্রায় 4% মতো এটা কমে গেছে।
তবে একই সাথে একই সময়ে কিন্তু আমরা ফুড গ্রেনের বিশেষত আমাদের যে গম আছে সেটার আমদানি বেশ বড় আকারে বেড়েছিল, আমাদের অন্যান্য কনজিউমার প্রোডাক্টস এর ভিতরে একটা ইতিবাচক কি ছিল। পেট্রোলিয়াম প্রোডাক্টস এর ক্ষেত্রে একটা নেগেটিভ আছে, দাম কিছুটা কম আছে, যদিও বাংলাদেশ পুরোপুরি এটার সুফলটা নিতে পারে না, কারণ তাকে একটা প্রি এগ্রিমেন্ট আছে তাদের, সেই জায়গাটায় যাইতে পারে না। কিন্তু চিন্তার জায়গাটা হলো যে আমাদের ক্যাপিটাল মিশনারি ইম্পোর্টের ক্ষেত্রে একটা বড় ধরনের নিম্নমুখী প্রবণতা আছে। এটা আমাদের সামনের দিনে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট আছে এটাকে ব্যাপারে একটা চিন্তার জায়গা তৈরি করে বলে আমরা মনে করি। এবং আর আরএমজি র ম্যাটেরিয়ালস সবগুলোই কমবে, আরএমজি যেহেতু এক্সপোর্টও আমাদের এবারে নেতিবাচক আছে, ফলে সেই দিক থেকে তো একটা চিন্তা আছে। কিন্তু একটা আমরা যেটা গুরুত্ব দিয়ে দেখলাম সেটা হলো যে বিশ্ববাজারে যদি তুলার দাম আপনি দেখেন তাহলে তুলার দামও কিন্তু প্রায় 14%, এবং সেইটাকে যদি আমরা বিবেচনার ভিতরে নেই তাহলে কিন্তু আমরা যদি দেখবো যে আমাদের যেই র ম্যাটেরিয়ালস বরং র কটন যেটুকু আমদানি আছে সেটা মাত্র 3.2% কমেছে। ফলে সেদিক থেকে আসলে কি হতে পারে, একটা হতে পারে যে তাহলে এটার দাম কমে গেছে, সেই যেটার সুফলটা কিছুটা আরএমজি এক্সপোর্টও পেয়েছেন, এবং অথবা বাংলাদেশ আগে যতখানি অন্যান্য বিদেশ থেকে কাপড় আমদানি করতো তার থেকে বেশি বাংলাদেশি কাপড় আমদানি করছে, নাকি এটার ভেতর থেকে আমাদের দেশের ভিতরে তুলার আমদানির ক্ষেত্রে করতে গিয়ে আসলে এক ধরনের অর্থ পাচার হচ্ছে কিনা, কর ফাঁকি হচ্ছে কিনা, এই বিষয়টা আমার মনে হয় যে খতিয়ে দেখা দরকার বাংলাদেশের জন্য। কারণ আমরা যেটা বলছিলাম যে সার্বিকভাবেই কর ফাঁকি দেওয়া এবং অর্থ পাচারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে নেতিবাচক প্রভাবটা জানি, যদিও আমাদের বছরের শুরুতে এটা বেশ ভালো অবস্থান ছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে কমে আসছে। 11 মাসের ভিতরে এটা 8.7%-এর ভিতরে আছে। সামনের দিনের আউটলুক যেটা আছে সেটা খুব বেশি ভালো না। আপনারা জানেন যে অনেকেই চাকরি হারাচ্ছেন, অনেকে যারা ফেরত এসেছেন দেশে তারা যেতে পারছেন না, এবং অনেক দেশেই কিন্তু এখন যেহেতু তেলের দামও কম, আমাদের মূল বাজারটা হলো মধ্যপ্রাচ্যে, সেইখানে এক ধরনের ট্রাবলের ভিতর দিয়ে যাচ্ছেন। ফলে সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এটা একটা চিন্তার জায়গা আমাদের আছে। আমরা একটা যেটা বড় মানে ইতিবাচক জায়গা দেখেছি সেটা হলো যে বাংলাদেশ সরকার অনেকগুলো দেশেই যেই আমাদের যারা শ্রমিকরা আছেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন। সেটা হয়তো যথেষ্ট পরিমাণে তারা করতে পারেনি, কিন্তু এক ধরনের চেষ্টা সেখানে ছিল। আমাদের সামনের দিনে যদি আমি চিন্তা করি তাহলে এই যে এতগুলো লোক ফেরত আসবে বা যারা চাকরি পাচ্ছে না, এখন যেতে পারছে না, তাদের একটা জন্য একটা কর্মসংস্থানের জন্য একটা বিশেষ চিন্তার জায়গা রাখা উচিত। ফলে দুটো বিষয় আমরা বলছি, একটা হলো যে আমাদের যে 2% ক্যাশ ইনসেন্টিভ আছে এখন রেমিটেন্স এর ক্ষেত্রে, এটাকে আমরা কন্টিনিউ করতে বলছি। এটা হয়তো কিছুটা কুশন তাদেরকে দিবে। দ্বিতীয় হলো যে আমরা চাচ্ছি যে একটা স্টিমুলাস দেওয়া হোক এই ধরনের শ্রমিকদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে, যাতে তারা যেন এটাকে একটা নিজেরা কর্মসংস্থান তৈরি করতে পারেন, তারা কিছুটা ব্যবসার উদ্যোগ নিতে পারেন, সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ। আমরা দুটো আরো বিষয়ে গুরুত্ব দিচ্ছি, সেটা হলো আর তিনটি বিষয় বলছি। সেটা হলো একটা হলো আমাদের বিদেশি যে মিশনগুলো আছে সেইগুলোতে যেন আমরা সাহায্য অব্যাহত রাখি, আমরা যেন বাইলেটারাল ডিপ্লোম্যাটিক এফোর্টস আমরা সমুন্নত রাখি, যেন তারা চাকরি কম হারান এবং তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে যে বৈশ্বিক পর্যায়ে যে বিভিন্ন প্রসেস আছে এইটাকে যেন আমরা ব্যবহার করতে পারি। সার্বিকভাবে বৈদেশিক যে লেনদেনের ভারসাম্য এটা একটা মোটামুটি সমুন্নত জায়গায় আছে, এটার মধ্যে খুব একটা অসুবিধা হয়নি। একটা বড় কারণ হলো যে আমাদের যেমন রপ্তানি কমে গেছে, আমদানিও কমে গেছে, কিন্তু একই সাথে আমাদের কিছু যেহেতু বৈদেশিক সাহায্য এসেছে, এটা একটা সমুন্নত ভাবে এটা আছে, বরং আমাদের ওভারঅল ব্যালেন্সে দিকে এখনো ইতিবাচক আছে, এবং সামনের আমাদের যে ফরেন রিজার্ভ আছে সেইটাও এখন সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা যেটা চিন্তা করছি সেটা হলো সামনের দিনে তো একটা চ্যালেঞ্জিং জায়গা থাকবে, এবং রপ্তানি এবং রেমিটেন্সকে নতুন করে সেইভাবে প্রণোদনা দেওয়ার জন্য আসলে খুব বেশি ইনস্ট্রুমেন্ট নাই। আমরা মনে করি যে যেহেতু ইনফ্লেশন কিছুটা কম আছে, আমরা সামনের দিনে কিছুটা টাকার মান অবমূল্যায়ন করতে পারি। সেই অবমূল্যায়ন করা হলে একদিকে যেমন রপ্তানি বা আমাদের যে রেমিটেন্স প্রবাহ আছে সেইটা এক ধরনের প্রণোদনা পাবে, সেই সাথে একই সাথে আমরা যখন এইটা করার জন্য আমরা বাজার থেকে ডলারটা নিয়ে নিব, আমরা কিন্তু একটা অতিরিক্ত অর্থ আমাদের বাজারে ছাড়তে হবে, যেটা আমাদের সার্বিকভাবে আমরা যেটা বলছি যে এক্সপ্যানশনারি যে আমাদের মনিটারি পলিসি আছে সেইটা সাথে এটা একটা সমুন্নত ভাবে হবে। আমি কনক্লুডিং রিমার্কস বলছি, এটা যেটা আমরা বলছিলাম যে সার্বিকভাবে আমাদের দেশের অর্থনীতি একটা চাপের ভিতর দিয়ে যাচ্ছেন,
এবং এই চাপের মধ্যে আমাদের যেই করোনার প্রভাব সেটা যেমন আছে, একই সাথে এই সময় আমরা একটা বড় ধরনের সাইক্লোনের ভিতর দিয়েও গেছি। আমরা যেটা দেখেছি যে অর্থনীতির প্রায় সবগুলো সূচকের ক্ষেত্রে এক ধরনের নেতিবাচক প্রবণতা আছে, যেটা এই সময় হয়তো স্বাভাবিক। এই অর্থনৈতিক নেতিবাচক প্রভাবের ফলে আমরা যেটা দেখছি যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব বেশি হলে হয়তো 2.5% মতো হতে পারে, এবং একই সাথে আমরা দেখেছি যে দারিদ্র বেড়ে গেছে প্রায় 35% পর্যন্ত, এবং একই সাথে আমাদের যেই আয় এবং ভোগের বৈষম্য আছে এটাও বেড়ে গেছে। আমরা এটাকে মোকাবেলার জন্য যে সম্পদ দরকার সেই ক্ষেত্রে আমাদের আসলে এক ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা এই অর্থ বছরে মনে করছি প্রায় 1,25,000 কোটি টাকার মতো রাজস্ব ঘাটতি হতে পারে। এটা আমরা পাবলিক ইনভেস্টমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে আমরা দেখেছি এটা আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি। আমাদের যে বাজেটের যে ডেফিসিট আছে সেই ডেফিসিটটা বেড়ে গেছে। এটার অর্থায়নের জন্য আমাদের ব্যাংক বোরোইং করতে হচ্ছে। আমাদের রপ্তানি আয় কমে গেছে, রেমিটেন্স ইনফ্লো আমাদের কমে গেছে। তবে কিছু কিছু জায়গা আমাদের ইতিবাচক জায়গা, আমাদের ইনফ্লেশনটা তুলনামূলক কম আছে। আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট বা এক্সচেঞ্জ রেট এখন মোটামুটি স্থির জায়গা আছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ভালো জায়গা আছে। এই ইতিবাচক জায়গা যে আমাদের আছে সেইটার স্পেসটাকে আমাদের কাজে লাগানোটা জরুরি। সরকার এখন পর্যন্ত বেশ অনেকগুলো কিন্তু নীতি পদক্ষেপের ভিতরে আছে, এটা আপনারা দেখেছেন যে এটা স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে এসেছে। তারা এক্সপ্যানশনারি মনিটারি পলিসির ভিতরে গেছেন, তারা অনেক ক্ষেত্রে রিলিফ দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যেটা ফিল করছি সেটা হলো যে একটা হলো যে এই যে নীতিগুলো সেটা যথেষ্ট পরিমাণ আসেনি যেটা প্রয়োজনের তুলনায়। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হলো যে মূলত সরকার কিন্তু একভাবে তার যেই পলিসি আছে এটা মনিটারি পলিসির উপরে নির্ভর করে এটাকে তৈরি করেছেন। আমরা মনে করি যে আমাদের জন্য মতো দেশের জন্য এই ধরনের পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ হলো যেন আমাদের রাজস্ব নীতি ফিসকাল পলিসিকে যেন আমরা ব্যবহার করতে পারি, এটাকে অ্যাডিকুয়েটলি ব্যবহার করা হয়নি। এবং সেক্ষেত্রে হয়তো আমাদের যে সম্পদ সীমাবদ্ধতা এইটা একটা বড়ভাবে কাজ করেছে। যেটুকু স্টিমুলাস প্যাকেজ এসেছে আপনারা আমরা আগে বলেছি আপনারা দেখেছেন, এটা মূলত কিন্তু বড় এন্টারপ্রেনার যারা আছে তাদেরকেই শেয়ারটাই এটার মধ্যে অনেক বেশি। আমরা এখনো মনে করি যে বাংলাদেশের যারা প্রান্তিক মানুষ আছেন এর পুরোটার ভিতরে যাদের আয় কমে গেছে বা চলে গেছে তাদের জন্য এক ধরনের বড় অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের ভিতর দিয়ে কিন্তু সরকারের যেতে পারতো, কিন্তু সরকার এটার জন্য গেছেন কিন্তু এটা অত্যন্ত কম সংখ্যক মানুষকে এবং কম অ্যামাউন্টের টাকা দিয়ে গেছেন। একটা বড় চিন্তার জায়গা হলো যে সার্বিকভাবে সরকারের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটির ভিতরে প্রায় প্রাতিষ্ঠানিক সক্ষমতার ভিতরে দুর্বলতাগুলো কিছুটা বের হয়ে এসছে, এবং এইটার ভিতরে যেই সুশাসনের জায়গাগুলো সেইগুলোর ক্ষেত্রে আমরা দুর্বলতা দেখেছি। এটা আমরা ক্যাশ ট্রান্সফার প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে কিভাবে এটা একটা লিস্ট এত মানে একটা ভালো প্রোগ্রামকে লিস্ট করার ক্ষেত্রে কি ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো, এবং যেটা অনেক দীর্ঘ সময় লেগেছে এটাকে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে, যেটা হয়তো পুরোপুরি এফেক্টিভলি আমাদের এটার সাথে জন্য যে সুবিধাটা নেওয়ার কথা সেই সুবিধাটা আমরা পরিপূর্ণভাবে পাইনি। এমনকি আমরা যদি যে জেনারেল হলিডে আমরা যে বলছি যে সাধারণ ছুটি করা হচ্ছে সেই সাধারণ ছুটির ভেতরেও বিভিন্ন ধরনের আমরা মানে নীতি নির্ধারণের ক্ষেত্রে সমন্বয়হীনতা দেখেছি। আমরা কখনো দেখেছি যে এটা খুলে দেওয়া হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি গুলোকে, কখনো ঈদের ভিতরে বলা হচ্ছে যে এটা রেস্ট্রিকশন থাকবে, আবার বলা হচ্ছে যে এটাকে তুলে নেওয়া হলো আপনারা বাড়ি যেতে পারবেন। এই ধরনের পরিস্থিতি কিন্তু আমাদের সার্বিকভাবে এই ধরনের অতিমারি মোকাবেলার ক্ষেত্রে সহায়ক হবে না। আমরা আবার এটার মাধ্যমে কিন্তু আবার একটা বড় ধরনের ঝুঁকির ভিতরে পড়ে যেতে পারি বলে আমাদের আশঙ্কা হচ্ছে। এবং সার্বিকভাবে স্বাস্থ্য ঝুঁকির যে দায়িত্বটা এটা কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পরিপূর্ণভাবে এটা যে ব্যক্তি পর্যায়ের দিকে এটা চলে গেছে। এবং ইকোনমিক পলিসির ক্ষেত্রে একটা বড় আমরা বলবো যে একটা ভুল বিতর্কের ভিতর দিয়ে আমরা গেছি, যে আমাদের জীবন এবং জীবিকার বিতর্কের ভিতরে আনা হয়েছে। আমরা সিপিডির পক্ষ থেকে বলেছিলাম যে আমাদের নীতির যেই দৃষ্টিভঙ্গি এটা থাকা উচিত জীবন এবং জীবিকার ভিতরে, জীবন অথবা জীবিকার ভেতরে না। এবং সেক্ষেত্রে আমরা যখন ইকোনমিক অ্যাক্টিভিটি গুলোকে ওপেন করলাম আমরা দেখেছি যে যেই ধরনের এটার জন্য পরিকল্পনা দরকার ছিল, এটার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার ছিল, এবং এটার জন্য যেই ধরনের আমাদের নিরাপত্তা বা যেই ধরনের আমাদের বিবেচনাগুলো নেওয়া ছিল এটা আমাদের নেওয়া হয়নি। ফলে সেই ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের মানুষ এখন
এক ধরনের স্বাস্থ্য ঝুঁকি এবং এমনকি কেউ কেউ মৃত্যুর ভিতরে পড়ে গেছেন। এবং সার্বিকভাবে টেকসই ভাবে আমাদের অর্থনৈতিক গতি ফেরত আসবে কিনা সেটা নিয়েও আমরা এখন চিন্তার ভিতরে আছি। কারণ সার্বিকভাবে আমরা যেটা বলছি যে আমাদের যে কার্ভটা এটা কিন্তু এখনো ফ্ল্যাটেনিং হয় নাই। তো সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং দ্বিতীয় হলো যে আমরা টেস্ট করার ক্ষেত্রে আমাদের যে সক্ষমতা এইটা অত্যন্ত নিম্ন পর্যায়ে আছে সারা বিশ্বের ভিতরে। এটা যদি ফাইন্যান্সিয়াল রিসোর্সের কারণে হয় তাহলে এটা খুবই দুঃখজনক হবে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে যেই ধরনের পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে এটার মধ্যে অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শকে খুবই গুরুত্ব দিয়ে দেওয়া উচিত। এখানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেমন থাকবেন তেমনি অর্থনৈতিক বিষয়ে বিশেষজ্ঞদেরও থাকা উচিত। শুধুমাত্র ব্যবসায়িক গোষ্ঠীর বিভিন্ন ধরনের দাবি দেওয়া এবং চাপের মুখে যদি এই ধরনের পরিকল্পনা করা হয় তাহলে আমরা টেকসই ভাবে এইখান থেকে বের হয়ে আসতে পারবো না। আমরা মনে করি WHO এর যে গাইডলাইন গুলো আছে অর্থনৈতিক যে চাকা খুলে দেওয়ার জন্য এই গাইডলাইন গুলোকে অবশ্যই আমাদের এটা ফলো করা উচিত। এবং যদি আমাদের টেস্ট ক্যাপাসিটি এবং লোয়ার ইনকাম গ্রুপ যারা আছেন তাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ বরাদ্দ দেওয়া উচিত। সার্বিকভাবে যদি আমি বলি আপনার অর্থনৈতিক নীতি কেমন হওয়া উচিত এই ধরনের একটা ঐক্যমত আছে যে আমাদের একটা এক্সপ্যানশনারি পলিসির ভিতরে যেতে হবে। এটা মনিটারি পলিসির ক্ষেত্রে সত্যি, এটা ফিসকাল পলিসির ক্ষেত্রে সত্যি। কিন্তু যেটা আমরা বলছি যে ফিসকাল পলিসিকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করা হয়নি এবং এক্ষেত্রে সবচাইতে আমাদের বড় চ্যালেঞ্জটা হবে হলো যে আমাদের সম্পদের যে পরিস্থিতি সেই সম্পদের পরিস্থিতিটাকে আমরা নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারবো কিনা। আমরা কর আহরণের ব্যাপারে গুরুত্ব দিচ্ছি, আমরা বাইরের থেকে অর্থ আহরণের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি এবং একই সাথে আমরা বলছি যে এটা ডেলিভারি করার জন্য ব্যাংকিং খাতের যেই ধরনের সুশাসন দরকার এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। আমাদের যদি আমরা প্রায়োরিটির কথা বলি তাহলে আমরা অবশ্যই বলবো যে প্রায়োরিটির ক্ষেত্রে হেলথ সেক্টর একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং এক্ষেত্রে অবশ্যই চাহিদা নিরূপণটা অত্যন্ত গভীরভাবে হওয়া উচিত এবং অত্যন্ত বাস্তবসম্মত ভাবে হওয়া উচিত। সামনের অর্থ বছরে যে স্বাস্থ্য খাতে বাজেটটি থাকবে সেখানে যেন অবশ্যই বিস্তারিতভাবে হিসাব দেওয়া হয় যে কতগুলো টেস্ট করানোর জন্য কতগুলো রোগীর কথা তারা ভাবছেন সামনের অর্থ বছরে এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য চিকিৎসা দেওয়ার জন্য তারা কি পরিমাণ ব্যয় করবেন এই ধরনের হিসাব খুবই পরিপূর্ণভাবে আসা উচিত। কারণ আমরা যেই অনুমতিগুলো এই ক্ষেত্রে নেব সেটার উপরে ভিত্তি করেই কিন্তু স্বাস্থ্য খাতে কতখানি বরাদ্দ লাগবে সেইটা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতে অর্থের কারণে মানুষ একটা ঝুঁকির ভিতরে থাকবেন, বাংলাদেশের মানুষ মারা যাবেন, এই ধরনের পরিস্থিতি আমরা কেউ চাই না। এবং এটা একই সাথে আমাদের সোশ্যাল প্রোটেকশন এবং কৃষির ক্ষেত্রেও সত্যি যে একটা যদি আমরা খুব ডিটেল চাহিদা নিরূপণ না করি এবং সেটাকে যদি আমরা সামনে আলোচনার জন্য না আনি তাহলে কিন্তু শুধুমাত্র মোটা অঙ্কে একটা খাতের ভেতরে বরাদ্দ দিয়ে আমরা সামনের বাজেটকে সাকসেসফুল করতে পারবো না। এবং একই সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই রিসোর্সটা ব্যবহার করতে হবে এবং সম্ভবত এখন সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এটাকে দুর্নীতিমুক্ত ভাবে ব্যবহার করতে হবে। আমরা যদি সরকারের অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে যদি বড়ভাবে বরাদ্দও আসে সর্বোচ্চ পর্যায় থেকে যদি এটার রাজনৈতিক আশীর্বাদও থাকে কিন্তু এটা যারা ব্যবহার করছেন যারা এই প্রকল্প তৈরি করছেন তারা যদি সেটার ভিতরে ইনবিল্ট দুর্নীতি রাখেন তাহলে এটা থেকে সুফল কিভাবে জনগণ পাবে। আমরা একই সাথে কিছু সাপোর্টিভ মেজারের কথা বলেছি যে আমাদের স্টিমুলাস প্যাকেজ গুলো টাইমলি ভাবে আসতে হবে, আমরা কিছুটা টাকার মূল্যমান কমানোর কথা বলেছি এবং গুরুত্ব দিয়েছি আমরা যে আমাদের দেশের যে ভেতরে যে চাহিদা আছে সেই চাহিদাকে আরো সমুন্নত করতে হবে, আমাদের বৈদেশিক যে কূটনীতি আছে এটাকে সর্বোচ্চ ভাবে ব্যবহার করতে হবে। সামনের অর্থ বছরের যে রিকভারি হবে সেটা নিয়ে অনেক চিন্তায় ভিতরে থাকবে। বাংলাদেশের বাজেট নিয়ে একটা বড় বিষয় হলো যে আমরা খুব প্রবৃদ্ধি নিয়ে কথা বলি, আমরা দাবি করছি যে এইবারের যে আলোচনা আছে এটা প্রবৃদ্ধির ভিতরে যেন এটাকে আটকে না রাখা হয় এবং যে রিকভারি যেটা ভি শেপ হোক, ডাব্লিউ শেপ হোক, ইউ শেপ হোক, এল শেপ হোক, এইটা যেন আমরা শুধুমাত্র আমরা চিন্তা করি যে এটা কিভাবে দরিদ্র মানুষ এবং আমাদের কর্মসংস্থান, আমাদের বৈষম্য এইটা দিয়ে যেন আমরা বিবেচনা করতে পারি। নিঃসন্দেহে কোভিড-19 এই বছরের বাজেটের সবচাইতে বড় বিবেচনা হবে এবং সেক্ষেত্রে সবচাইতে বড় প্রাধিকার হবে বাংলাদেশের মানুষের জীবন এবং স্বাস্থ্য ঝুঁকি যেন আমরা কমাতে পারি এবং একই সাথে আমরা দারিদ্র্য, বৈষম্য এবং কর্মসংস্থানকে বিবেচনায় নিয়ে আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্ল্যান সেই প্ল্যানটা করতে পারি। ধন্যবাদ।
ধন্যবাদ তৌফিক। ধন্যবাদ তৌফিক আপনার উপস্থাপনার জন্য। উপস্থিত দর্শক শ্রোতা আমাদের সামনে যারা আছেন স্ক্রিনে, তাদের আপনারা শুনলেন যে আমাদের এই আইআরবিডির মূল বক্তব্যগুলো, যে কয়েকটি বিষয় উঠে এসেছে সেগুলোকে মানে যদি এক কথায় বলি আমরা, তাহলে এখানে উঠে এসেছে যে এই বছরের বাজেটটা হবে একটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিতে, এবং যেই প্রেক্ষিতটি যেটি কিনা আমাদের পূর্ব অভিজ্ঞতা কখনোই ছিল না এবং একটি অপ্রত্যাশিত পরিপ্রেক্ষিতে। সেই জন্যই এই বাজেটটিও প্রণয়ন করতে হবে সেই প্রেক্ষাপটটি মাথায় রেখে, এবং এই প্রেক্ষাপটটি মাথায় রাখতে যে আমাদেরকে গতানুগতিক ভাবে যে কয়েকটি বিষয়ে চিন্তার মধ্যে আমরা আবদ্ধ থাকি, সেই চিন্তাগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। প্রথম বিষয়টি যেটা বারবারই আমাদের উপস্থাপনায় আপনারা লক্ষ্য করেছেন, সেটি হচ্ছে যে আমাদেরকে যে বাজেট ঘাটতির বিষয়ে যে গোল্ডেন রুল ৫% মধ্যে থাকতে হবে, এই চিন্তাটাও আমাদেরকে এই বছরে বাদ দিতে হবে, যেহেতু আমাদের সরকারি ব্যয় বাড়ানোর একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের যে প্রবৃদ্ধি নিয়ে যে একটা মোহ, এবং এই দুর্যোগের সময়, এই অতিমারির সময় যে প্রবৃদ্ধি নিয়ে আমরা এখনো খুব বেশি চিন্তা ভাবনা করছি, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে যে কয়টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেগুলোকে যদি আমি সামারাইজ করি, তাহলে মোটামুটি বলা যায় 4টি বিষয়ের উপর। একটি বলা হচ্ছে যে এই বাজেটটাকে কিভাবে আমি অর্থায়ন করব, অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা কি ধরনের পদক্ষেপ নিব। আমাদের মূল উদ্দেশ্য হবে রাজস্ব আহরণ বৃদ্ধি, সেটা করজালের করজালটা বাড়িয়ে এবং কর ফাঁকি বন্ধ করে, অর্থ পাচার বন্ধ করে, এবং অর্থ যেগুলো পাচার হয়ে গেছিল সেগুলো কিভাবে দেশে ফেরত আনা যায় সেইটার জন্য আইনি প্রক্রিয়া শুরু করে, সেটা একটা। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সরকারি ব্যয়ও পাশাপাশি বাড়াতে হবে, তবে সরকারি ব্যয় বাড়ানোর ক্ষেত্রে আমাদেরকে উৎপাদনশীল খাতে ব্যয় বাড়াতে হবে, যাতে মানুষের কর্মসংস্থান হয় এবং যাতে মানুষের হাতে অর্থ আসে, এবং যাতে সেই অর্থ দিয়ে তারা তাদের চাহিদাকে বুস্ট আপ করতে পারে, অর্থাৎ আমাদের যে সামগ্রিক চাহিদা, সেই চাহিদাটা যদি বাড়াতে পারি। এবং তার পাশাপাশি অর্থনীতিতে যে সরবরাহজনিত যে সীমাবদ্ধতা রয়েছে সেটাও কাটিয়ে আনার দিকে নজর দিতে হবে। এটাও আমাদের আলোচনার মধ্যে এসেছে আমাদের উপস্থাপনার ভিত্তিতে। এবং তৃতীয় বিষয়টি হচ্ছে যে এই বাজেটে প্রাধিকার ভিত্তিতে কয়েকটি খাতে জোর দিতে হবে। আমরা আগের উপস্থাপনাও বলেছি যে 4টি খাত, আজকেও সেটা বলেছি: স্বাস্থ্য খাত, সামাজিক সুরক্ষা, কৃষি এবং খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান। এইগুলোর উপরে প্রাধিকার ভিত্তিতে বর্ধিত আকারে বাজেট রাখতে হবে। এবং সর্বশেষ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সংস্কার কর্মসূচি, যেটা কিনা আমরা ভুলে গেছি, সেটা আমরা প্রতিবারই উপেক্ষা করে থাকি। সেই সংস্কার কর্মসূচি দ্রুত হাতে নিতে হবে, যাতে কিনা এই যে আমাদের রাজস্ব ঘাটতি বিপুল পরিমাণ রয়ে যায় প্রতি বছরই, এবং এই করোনার অর্থনীতিতে এই রাজস্ব ঘাটতি হওয়ার আশঙ্কাটা আরো বেশি করে দেখা দিয়েছে। অথচ আমরা আগামী অর্থ বছরে রাজস্বের আয়ের পরিমাণ আবারও বাড়িয়ে আমরা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। অথচ এটার জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার, যেই ধরনের সংস্কার দরকার, প্রাতিষ্ঠানিক কাঠামো পরিবর্তনের দরকার, সেটাতে আমরা কোনো ধরনের পরিবর্তন আনিনি। সেই জন্যই এই ধরনের একটা লক্ষ্যমাত্রা অবাস্তব হয়ে যায়। সুতরাং এই সংস্কারটা একদিকে রাজস্ব আহরণের ক্ষেত্রে, আরেকদিকে হচ্ছে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা দেখি যে যে ধরনের দক্ষতা প্রয়োজন, সেই দক্ষতাটা আমাদের নেই, আমরা অর্জনও করতে পারছি না অনেক দিক থেকে। এবং যেই কারণে কিনা বিভিন্ন প্রকল্পের, বিশেষ করে যে এখন স্বাস্থ্য খাতের কথা বলা হচ্ছে, স্বাস্থ্য খাতের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে এত নিম্ন পারফরমেন্স, তার কারণে কিন্তু স্বাস্থ্য খাতের বাজেটও বাড়ানো যাচ্ছে না। সেই অনুযায়ী অন্যান্য জরুরি খাতেও কিন্তু, যেহেতু আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারি না, প্রকল্পগুলো ঠিক মতো বাস্তবায়ন করতে পারি না অর্থ বছরের মধ্যে, আমরা কিন্তু সেগুলোর বরাদ্দও বাড়াতে পারছি না। সুতরাং সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর দক্ষতা বৃদ্ধি, এটিও হবে আমাদের মূল উদ্দেশ্য। তো এই 4টি বিষয় আমাদের এই উপস্থাপনার মধ্যে কিন্তু খুব স্পষ্টভাবে উঠে এসেছে। এবং সামনের দিনগুলোতেও যদি শুধুমাত্র 2021 অর্থ বছর না, তারপরের অর্থ বছরগুলোতেও কিন্তু কিভাবে আমরা আগাবো সেটারও একটা পরিকল্পনা
এই অর্থ বছরের মধ্যেই থাকতে হবে, এই অর্থ বছরের মধ্যেই দিক নির্দেশনা থাকতে হবে। যদিও বাজেট শুধুমাত্র একটি অর্থ বছরের জন্য, 2021 অর্থ বছরের জন্য, কিন্তু এই 2021 অর্থ বছরের বাজেটটি কিন্তু আগামী কয়েক বছরের জন্য কিভাবে আমরা এগোতে পারবো সেটার একটা ভিত্তি প্রস্তুত করতে হবে। সেই ভিত্তিটা যদি আমাদের সামনে পরিষ্কার না থাকে, তাহলে এই কোভিড পরবর্তীকালে যে রিকাভারি, ফিরে আসা অর্থনীতিতে, অর্থনৈতিক চাঙ্গা ভাব ফিরিয়ে আনা, রিকাভারি প্ল্যানটাও কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো না। আমি এইটুকু বলে এখন আমি আপনাদের প্রশ্নের জন্য খুলে দিচ্ছি। আপনারা আপনাদের পরিচয় বলে মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করুন। আমাদের সাথে আমাদের যে আরো কলিগরা রয়েছেন তারা এবং আমরা সবাই মিলে আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বলুন। হ্যালো, আমি হ্যাঁ জি আমি আব্বাস উদ্দিন নয়ন, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। বলুন। আমি একটু কমেন্টসের মাধ্যমে শুরু করি। আমি সর্বশেষ আপনি যেখানে বলছিলেন সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক করা জরুরি, আমি দুইটা উদাহরণ দেই, একটু বড় হয়ে যাবে। আমাদের গত 2 মাস আগে মিনিস্টার এবং ওয়ালটন তাদের ভেন্টিলেটর জমা দিয়েছিল ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য। আইসিটি প্রতিমন্ত্রী অনুষ্ঠান করে সেটা জমা দিয়েছিলেন, কিন্তু এখন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সর্বোচ্চ 1 সপ্তাহ লাগার কথা। 2 মাসের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ করেনি সরকার। এর মধ্যে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর টাকায় ইউরোপ থেকে 250 ভেন্টিলেটর আমদানির একটা প্রক্রিয়া চলমান আছে। শুধুমাত্র আমদানিতে অর্থ ব্যয় করবে এবং হলো টাকা খরচ করতে পারবে বলে দেশীয় ভেন্টিলেটর গুলো অনুমোদন দিচ্ছে না এবং ঘুরাচ্ছে। দেশীয় ভেন্টিলেটর গুলো অনুমোদন হলে সহজে মানুষ ভেন্টিলেটর সেবা পাবে এবং হলো এই যে মৃত্যু পদযাত্রী মানুষরা তারা হলো শ্বাস নিঃশ্বাস নেওয়ার যে প্রয়োজনীয় যন্ত্রটি পাবে, এটা আটকে আছে। আরেকটা হলো আপনারা জানেন যে জাফরুল্লাহর কিট, এই কিটটা জাফরুল্লাহর নিজের টেস্টে সে পজিটিভ ধরা পড়ার পরে এবং হলো সরকার ফার্দার যখন টেস্ট করছে সেখানেও মানে ওনার পজিটিভ ধরা পড়েছে। তার মানে জাফরুল্লাহ দ্বারা প্রমাণিত যে ওনার টেস্টিং কিট আমাদের টেস্টিং এর জন্য গ্রহণযোগ্য। সেখানে সরকার 2-3 মাস ধরে জিনিসটা ঘুরাচ্ছে। তার মানে আমদানি করবে, টাকা খরচ করবে, নিজেরা কোনো কিছু করবে না। প্রাতিষ্ঠানিক কাঠামোটা আমাদের এরকম। সেখানে আসলে সংস্কার প্রস্তাবটা কেমন হচ্ছে এটা আপনারা দেখবেন। আর আমার প্রশ্নগুলোতে আসি। আমি প্রথম প্রশ্নটা আমার রেভিনিউ নিয়ে। আপনারা বলছিলেন যে আপনার রেভিনিউ ফিগারটা আপনারা দিয়েছেন 8 মাসের, আসলে 9 মাসের দেওয়া যেত। মার্চ পর্যন্ত সব ফিগার অ্যাভেলেবেল, ফেব্রুয়ারি পর্যন্ত দিয়েছেন। আপনারা বলছেন যে 1,25,000 কোটি টাকার মতো ঘাটতি থাকবে এবছর। তাহলে আমাদের আগামী অর্থ বছর রেভিনিউ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা দাঁড়াবে 56.2%। আসলে এই মুহূর্তে এটা রিয়েলিস্টিক না আনরিয়েলিস্টিক, জাস্ট এটা শুনতে চাই আমি, কোনোভাবেই সম্ভব কিনা। আরেকটা প্রশ্ন হলো যে বৈশ্বিক বাজারে তেলের দাম অনেক কমেছে, বাংলাদেশের মানুষের যেহেতু ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এই প্যান্ডেমিকের কারণে, সবারই টাকা পয়সা সংকট হয়ে যাচ্ছে, বেসরকারি খাতের লোকজনের চাকরি চলে যাচ্ছে, স্যালারি কাট হচ্ছে, এই মুহূর্তে দেশের বাজারে তেলের দাম কমিয়ে মানুষের জীবনে স্বস্তি দেওয়া যায় কিনা? দেখছি না, আমি সব পরিষ্কার করবি। তেলের দাম কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়া যায় কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আরো কয়েকটা প্রশ্ন নিয়ে নেই। আপনার প্রশ্নগুলির জন্য ধন্যবাদ। জি আপা, আমি একটু হ্যালো আপা, আমি মেহের মনি, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো বৈশাখী টিভি থেকে। আর হ্যাঁ, অন্যরা আমার প্রশ্ন হলো ইতিমধ্যে, হ্যাঁ বলুন। ইতিমধ্যে অনেকে ঘোষণা দিচ্ছে, ইতিমধ্যে অনেক ফ্যাক্টরি বা কারখানা, শিল্প কারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা আসছে বা আগামীতে আসতে পারে এরকম। তো আপনারা কি ধরনের আশঙ্কা করছেন যে এই করোনার কারণে কি পরিমাণ বেকারত্ব বাড়বে বা বেকার হবে মানুষ বিভিন্ন ছাঁটাইয়ের কারণে? ধন্যবাদ। হ্যাঁ সোহেল, সোহেল ভাই বলেন। জি ধন্যবাদ সিপিডি কে চমৎকার একটা প্রেজেন্টেশনের জন্য। বিশেষ করে প্রথমবারের মতো বোধহয় সিপিডি একটা বাংলাদেশের গ্রোথের একটা ফোরকাস্ট দিল। এটা সত্যি মানে উৎসাহব্যঞ্জক যে আমরা আমাদের দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এরকম একটা ইয়ে পাচ্ছি। আমাদের প্রতি বছরই বিদেশি প্রতিষ্ঠান মাল্টিল্যাটারাল এজেন্সির কাছ থেকে শুনতে হচ্ছে না। দ্যাটস রিয়েলি মানে গ্রেট একটা ইনিশিয়েটিভ। আমি প্রশ্নে যাই, সেটা হচ্ছে আমার ইয়েটা হচ্ছে আগামী অর্থ বছর শুরু হচ্ছে 1 মাসের মধ্যে এবং
সিপিডির পূর্বাভাস কি? আগামী অর্থ বছর আসলে কেমন যাবে? আমরা কি কোভিড এর যে এখন যে রাইজিং কার্ভে আছে, এই আক্রমণের মধ্য দিয়ে আমাদের অর্থনীতি ধরাশায়ী হবে, নাকি সে আসলে রিকভারির পাতে যাবে? এবং আসলে মানে আমরা সত্যিকার অর্থে রিকভারির ইয়েতে আছি কিনা এখনো? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আগামী অর্থ বছরে আমাদের আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হবে সিপিডির বিশ্লেষণ অনুযায়ী? ধন্যবাদ আপা। জি, ধন্যবাদ। আর আরেকটি প্রশ্ন নিয়ে আমরা যাব উত্তরে। হ্যাঁ, আর কেউ আছেন? আচ্ছা, ঠিক আছে, এই মুহূর্তে মনে হয় আমরা প্রশ্নের উত্তরে যেতে পারি। আমি মুস্তাফিজ ভাইকে বলবো, অনুরোধ করব যে আপনি কয়েকটি প্রশ্ন এসেছে, আপনি এখান থেকে পিক করতে পারেন। জি, ধন্যবাদ নির্বাহী পরিচালক। আমাদের যারা প্রশ্ন করেছেন সাংবাদিক বন্ধুরা, তাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের প্রতিবেদনটি, যেটা আমাদের সিপিডি গবেষকরা প্রস্তুত করেছেন, সেটা শুনেছেন এতক্ষণ ধরে। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রথমে নয়ন যে অবজারভেশন এবং দুইটা প্রশ্ন ছিল আর কি। অবজারভেশনের সেটা যে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং তার দুর্বলতা, এবং এটার কারণে আমাদের বাস্তবায়ন সক্ষমতাও যে দুর্বল হচ্ছে, এটা কিন্তু আমরা সিপিডি, আপনারা তো সবসময় ফলো করে থাকেন আমাদের বিভিন্ন কর্মকাণ্ড, আমরা অনেক দিন ধরে বলছি যে এই ধারাবাহিক যে এই দুর্বলতা যখন নাকি প্রবৃদ্ধি ভালো থাকে, তখন কিন্তু সেটার অভিঘাতটা, নেতিবাচক অভিঘাতটা অনেক সময় আমরা অনুধাবন করতে পারি না, কারণ প্রবৃদ্ধির কারণে সেটা অনেক সময় হয়তো আমাদের সহনীয় হয়ে যায়। কিন্তু যখনই অর্থনীতি একটা শকের মধ্যে পড়ে, তখনই কিন্তু এই ধারাবাহিক দুর্বলতাগুলি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা যেটা আপনি বলেছেন, সেটা ক্রমান্বয়ে কিন্তু এটা অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের জীবন যাপন, এটাকে তখন এটার উপরে নেতিবাচক প্রভাব ফেলে। আপনার এটার মধ্যে দিয়ে সেটাই প্রকাশ পেল। দেখেন, যখন নাকি সাধারণ সময়ে যখন এই দুর্বলতাগুলি থাকে, তখন কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ, দুর্বলতা আছে কিন্তু প্রবৃদ্ধিতে হচ্ছে। কিন্তু এখন যখন নাকি একটা মহামারী আসলো, তখন এই দুর্বলতা কিন্তু মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে, এবং পরবর্তীতে এটা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও ঝুঁকির মধ্যে ফেলবে। সুতরাং আপনার এটার সাথে আমাদের সিপিডির যে পর্যায়ক্রমিক ধারাবাহিক যে আমাদের বিশ্লেষণ, সেটার কিন্তু একটা আমি সাযুজ্য খুঁজে পাচ্ছি। তারপর আপনি যেটা বলেছেন যে তেলের দাম কমিয়ে কিছুটা স্বস্তি দেয়া যায় কিনা, আপনি দেখেছেন যে সর্বসম্প্রতি কালে কিন্তু যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং করে বিভিন্ন যানবাহন ইত্যাদি চালুর প্রশ্ন এসেছে এবং ভাড়া বৃদ্ধিরও প্রশ্ন এসেছে, এরকম একটা সময় আমাদের মনে হয়েছে যে সরকার একদিকে তো বিপিসির হয়তো যে এডিশনাল যে তাদের ইনকামটা হচ্ছে, সেটা সে হয়তো নিজে নিয়ে বিভিন্নভাবে ব্যবহার করতে পারে, কিন্তু পার্ট অফ দ্যাট তারা কিন্তু ভোক্তার কাছেও দিতে পারে ট্রান্সপোর্ট সাবসিডির মাধ্যমে। তাহলে এই যে ভাড়া যে বাড়লো, এরকম একটা সময় যখন মানুষের আয় কমে যাচ্ছে, সেটা কিন্তু আমরা সামাল দিতে পারবো। এটা হলো এক। আর এটার সাথে আরেকটা সেটা হলো যে এই যেটা তৌফিক প্রেজেন্টেশনেও বলেছে, যে আমরা মিড টার্ম বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল অব্লিগেশনের কারণে আমরা তাৎক্ষণিক সুবিধাগুলো নিতে পারি না, এবং সেগুলো নিতে গেলে যে ধরনের আমাদের স্টোরেজ ক্যাপাসিটি দরকার, সেটাও আমাদের নাই। রিফাইনারি ক্যাপাসিটি দরকার, সেটাও আমাদের নাই। এইসব জায়গাগুলোতেও আমাদের নজর দিতে হবে, যাতে করে এই সুবিধাগুলি আমরা তাৎক্ষণিকভাবে নিতে পারি আমাদের অর্থনীতির জন্য এবং ভোক্তাদের জন্য। মেহেরমণি যে প্রশ্নটি করেছেন যে শ্রমিক ছাঁটাইয়ের সম্ভাবনা কতটুকু, বেকারত্ব হতে পারে কিনা, আমরা কিন্তু অলরেডি তো অর্থনীতিতে যে দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিশেষত যারা নাকি অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারে আছেন, তারা কিন্তু অনেকেই বন্ধ হয়ে যাচ্ছেন, বা তাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিতে তারা কিন্তু কাজ করতে পারছেন না। এবং আমরা দেখেছি যে লে অফ 67% বেতন দিয়ে লে অফ ইত্যাদি যে শ্রম আইন আছে, অনেকেই সেটার
সেটার কাছে যাচ্ছেন। সুতরাং এটা কতটুকু এটার মাত্রা বাড়বে এটা নির্ভর করবে আমরা স্টিমুলাস প্যাকেজ গুলো দ্রুত বাস্তবায়ন করতে পারছি কিনা, টার্গেটেড ভাবে আমরা দিতে পারছি কিনা, সেটার উপরে এটার অনেক কিছু নির্ভর করবে। এবং দ্বিতীয় যেটা সেটা হলো নির্ভর করবে যে আমরা পরবর্তীতে আমরা কি ধরনের কর্মসূচি গ্রহণ করি। এটা কেবলমাত্র আমাদের ডোমেস্টিক মার্কেট ডাইনামিক্স এর উপরই নির্ভর করবে না, গ্লোবাল সিচুয়েশন কি হয় সেটার উপরেও নির্ভর করবে। আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার জায়গাগুলোকেও আমরা অ্যাড্রেস করতে পারছি কিনা তার উপরেও কিন্তু নির্ভর করবে। সুতরাং হ্যাঁ, আমরা একটা আশঙ্কা করছি যে যে হয়তো বেকারত্ব, যারা অনেকেই বেকার হয়ে গেছেন তাদেরকে আবার কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে আমাদের বিলম্ব হতে পারে, নতুন শ্রম সুযোগ সৃষ্টির ক্ষেত্রে বিলম্ব হতে পারে। কিন্তু এটা নির্ভর করবে আমরা কিভাবে অ্যাড্রেস করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছি এবং নিতে হবে সেটা কিভাবে আমরা কার্যকরভাবে বাস্তবায়ন করছি। সোহেল, গ্রোথ ফোরকাস্টের জন্য সিপিডি কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন। আমরা কিন্তু এর আগেও অনেক সময় ইঙ্গিত করেছি হয়তো যে সরকার হয়তো এতটা বলেছেন, আমরা মনে করছি এটা কম হবে, কিন্তু এবার আমরা একটা এক্সারসাইজ করলাম। এটা এ কারণে আমরা করলাম এবার আরো বেশি গুরুত্ব দিয়ে, যে আমাদের আগামী বছরের বাজেটটা যদি আমরা একটা বাস্তবসম্মত ভিত্তির উপরে যদি আমরা দাঁড় করাতে না পারি, তাহলে কিন্তু আমাদের বাজেটের প্রাক্কলন, সেখানে যে অর্থ আহরণের জন্য টার্গেট, সম্পদ ব্যয়ের জন্য যে অ্যালোকেশনস, এগুলো সবগুলোই কিন্তু একটা দুর্বল কাঠামোর মধ্যে পড়ে যাবে। আসলে সেইটাকে মাথায় রেখেই আমরা বিভিন্ন প্রজেকশন এবার করেছি। যেমন আমরা কয়েকটা প্রজেকশন করেছি, গ্রোথের একটা প্রজেকশন করেছি আমরা, যেটা আপনি দেখবেন যে অন্যান্য যেসব প্রজেকশন হয়তো ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের 1.4% থেকে বেশি, বাট হয়তো বা IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের ওটার কাছাকাছি, এটা আমরা করেছি। আমরা গত কয়েক বছর ধরে বলছিলাম যে আমাদের সবচেয়ে বড় একটা আমাদের অন্তর্নিহিত দুর্বলতা অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেটা হলো যে আমাদের বৈষম্য বাড়ছে, আয় বৈষম্য বেশি, কনজাম্পশন ইনইকুয়ালিটি হয়তো তুলনামূলকভাবে কম। কিন্তু এবার আপনারা দেখলেন যে দুটোর ক্ষেত্রেই আমাদের যে হিসাব বলছে 0.48 থেকে এটা বেড়ে 0.52 এবং 0.32 থেকে 0.35 কনজাম্পশনটা একটু কম থাকে। তার কারণ হলো যে আমাদের বিভিন্ন সেফটি নেট প্রোগ্রাম ইত্যাদি থাকে এবং মানুষ যেটুকু আয় করেন তারা কনজাম্পশনে সেটা ব্যয় করার চেষ্টা করেন পরিবারের জন্য। কিন্তু তারপরও এই ইনইকুয়ালিটির হিসাবটা আমরা করেছি দেখানোর জন্য যে এটা আরো ঘনীভূত হচ্ছে এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও এটা অর্থনৈতিক ভাবেও গ্রহণযোগ্য না, সামাজিক ভাবেও কিন্তু এটা একটা অশুভ সংকেত। সুতরাং সেটা আপনি এপ্রিসিয়েট করেছেন, থ্যাংক ইউ। রিকভারিতে যেতে পারবে কিনা এমন একটা সময় যখন নাকি আমাদের কার্ভটা, যে কন্টেজিয়ান কার্ভ আর কি করোনার, সেটা কিন্তু এখনো আমাদের উপরের দিকে যাচ্ছে। এরকম একটা সময় আমরা যেটা বলেছি যে অগ্রাধিকারের প্রবৃদ্ধি নিয়ে এবার আমরা যতটা না আমাদের দুশ্চিন্তা করা উচিত, আমাদের ইমিডিয়েট যে হেলথ ইমার্জেন্সিটা আছে এটাকে কিভাবে আমরা কন্টেইন করতে পারি, এটা হওয়া উচিত হলো আমাদের মূল একটা উদ্দেশ্য। এবং আমরা বাজেটের দিকে চেয়ে থাকবো, যেহেতু বাজেট এমন একটা সময় হচ্ছে যখন আমাদের এটা বাড়ছে, যে টেস্টিং ফেসিলিটিস, ট্রেসিং ফেসিলিটিস, এই যে এখন বিভিন্ন জোনিং করা হচ্ছে, এটার বাস্তবায়ন, এগুলার জন্য জনবল, অর্থবল ঠিক মতো দেয়া আছে কিনা, যেটা নাকি তৌফিকও প্রেজেন্টেশনে বলেছেন, আমাদের ইডিও বলেছেন যে এরকম একটা সময় যখন এটা মানে প্রবৃদ্ধি নিয়ে যতটুকু না চিন্তা করা, তার থেকে বেশি হলো যে এখন একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ক্রাইসিসটাকে কিভাবে আমরা, ঝুঁকিটাকে কিভাবে আমরা কমাতে পারি, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এটাই এইভাবেই বলবো। এবং হেলথের ক্ষেত্রে সবচেয়ে যেটা নাকি আমরা এই কোভিডের এই সময়টাতে আমরা দেখলাম যে হেলথের আমাদের যে শক্তির জায়গাগুলো যেটা ছিল, যেমন আমাদের যেসব কমিউনিটি ক্লিনিকের একটা 12,000-এর মতো একটা বড় নেটওয়ার্ক আমাদের সারা দেশে আছে। তো এগুলোকে যে কাজে লাগিয়ে এগুলোর মধ্যে ইকুইপমেন্ট, জনবল, এটা দিয়ে এই ধরনের ঝুঁকি মোকাবেলার যে অবকাঠামোগত যে সুযোগটা আমাদের ছিল সেটা আমরা ভালোভাবে কাজে লাগাতে পারলাম না। সুতরাং
সেটাকে ভালোভাবে কাজে লাগানো, জনবল সেখানে দেওয়া, ইকুইপমেন্ট সেখানে দেওয়া, এই জায়গাগুলোর দিকে আমাদের যদি আমরা নজর দিতে পারি, তাহলে এখন এটাকে যেভাবে বাড়ছে এটা আমরা এই কার্ভটাকে আমরা ফ্ল্যাটেন করতে পারবো। সুতরাং আগামী বাজেটের প্রেক্ষাপটে যদি আমি বলি, তো তাহলে স্বাস্থ্য ব্যবস্থাপনা, অবকাঠামোগত সুবিধা, জনবল এবং অর্থায়ন, অর্থের ব্যবহার। আপনারা দেখেছেন যে আমাদের প্রেজেন্টেশনেও ছিল যে গত 10 বছর যদি আমরা হিসাব করি, তাহলে 85%-এর বেশি আমরা রিভাইজড বাজেটেও খরচ করতে পারিনি। সুতরাং সেই সক্ষমতাগুলো আমাদের কিভাবে বাড়াতে পারি, কেবলমাত্র অর্থ বরাদ্দ না, ব্যবস্থাপনার উৎকর্ষতা বৃদ্ধি করা, এটাও খুবই গুরুত্বপূর্ণ হবে আগামী বাজেটে। ধন্যবাদ। ধন্যবাদ মোস্তাফিজ ভাই। আমি তৌফিকের কাছে আসবো। হ্যাঁ তৌফিক, একটু পরে আপনাকে একটু প্রশ্ন দিয়েও বলছি। শুধু আমি একটা সোহেলের প্রশ্নটা শেষের একটু রিকাভারি এবং ধরাশায়ী দুটার মধ্যে আপনি বলেছেন, দেখেন এখনো কিন্তু আমরা জানি না যে কোভিড আমাদেরকে কত দূর নিয়ে যাবে। এটা একটা ইভলভিং সিনারিও এবং কেউ জানে না কবে এটা থেকে আমরা মুক্তি পাবো। আমরা যদি অতীতের বিভিন্ন মহামারী অতিমারির উদাহরণ দেখি, সেগুলো কিন্তু আপনার 2-3 বছরের আগে সেখান থেকে মুক্তি পাওয়া যায় না। সম্পূর্ণ সেরে উঠতে সেটা ভ্যাকসিন আবিষ্কার করতে 1.5 থেকে 2 বছর, তারপরে এটা কার্যকরী হতে হতে, এটা আমাদের আগেকার যে স্প্যানিশ ফ্লুর ইতিহাসই দেখি কিংবা অন্যান্য মহামারীর ইতিহাসই দেখি, সেটা থেকে মুক্তি পাওয়া সহজে যায় না। এবং কোভিডও কিন্তু আমাদেরকে হয়তো সহসায় আমাদেরকে ছেড়ে যাবে না। এবং এটা একটা একটা অনিশ্চিত বিষয়, এটা কিন্তু কেউ কিন্তু বলতে পারছে না, বিজ্ঞানীরাও বলতে পারছে না, আর আমরা তো সাধারণ জনগণ। সুতরাং আমরা কেবলমাত্র ফোরকাস্টই করতে পারি, এটা একটা। আর সেই জন্য ধরাশায়ী তো সারা বিশ্বই এখন হয়েই গেছে, স্বাস্থ্যক্ষেত্রে ধরাশায়ী হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, আমরা তো আছি, এবং অর্থনৈতিক ক্ষেত্র। সুতরাং এই অনিশ্চিত প্রেক্ষিতে আমরা শুধু কিছু কিছু প্রজেকশন করি এবং প্রজেকশনের ভিত্তিতেই আমরা আগাতে পারি, এটাই হচ্ছে মূল ভিত্তিটা। এখানে তৌফিক একজন রেভিনিউ জেনারেশনের কথা বলেছিলেন তথ্য নিয়ে, সেই তথ্য নিয়ে তৌফিক বলবে। বাট তৌফিককে আমি আরো একটা এখানে ফেসবুকে একটি প্রশ্ন এসেছে, এই দুটা মিলে আমি আপনাকে বলছি। ফেসবুকে একটি প্রশ্ন এসেছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি একটু বিস্তারিত বলবেন। আর হচ্ছে রেভিনিউ ডেটা, যে একজন বলেছিলেন যে আরো মার্চ মাস পর্যন্ত দেওয়া যেত, সেটা কি আসলে আমরা হয়তো সম্ভবত পাইনি মার্চ মাসের ডেটাটা। আপনি এটা একটু খুলে বলুন, তারপরে আমরা আবার প্রশ্ন নেব। ধন্যবাদ আপা। না নয়ন ভাই, মার্চ মাসের ডেটা যেটা আপনি বলছেন, আমার ধারণা আপনি এনবিআর এর কথা বলছেন। কিন্তু বাংলাদেশের রাজস্ব, আমি জানি যে এনবিআর খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের মাঝে মধ্যেই যেটা অসুবিধা হয় সেটা হলো যে আমরা বাংলাদেশের রপ্তানি বললেই এটা শুধুমাত্র আরএমজি বুঝি, আর বাংলাদেশের রাজস্ব বললে আমরা শুধুমাত্র এনবিআর বুঝি। কিন্তু এনবিআর এর বাইরেও কিন্তু আরো প্রায় 15% মতো রেভিনিউ আসে। তো সেইটা আমরা তথ্যগুলো নেই হলো অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে। এটা আমি এখনো চেক করে দেখেছি আপনাদের এখানে বসেই, এটা ফেব্রুয়ারি পরে ডাটা নাই। হ্যাঁ, এনবিআর আছে, এবং এনবিআর ডাটা এবং মানে ইসের ভিতরে কি পার্থক্য আছে, এই যে মিনিস্টার অফ ফাইন্যান্সের, এটা আপনারা জানেন। সো আমি এটা নিয়ে আগে আমরা বহুবার বলেছি, ফলে আপনারা এটা কোনো এই দেখবেন না। আমি দ্বিতীয় যেটা আপা বলেছেন সেটা হলো যে আরেকটা ব্যাপার আপনি বলছিলেন যে কতখানি সবচাইতে বড় চ্যালেঞ্জ কি, বাজেটের একটা প্রশ্ন ছিল, এটা একটু বলে। প্রবৃদ্ধির কথাটা একটু বুঝিয়ে বলেছেন, প্রবৃদ্ধি কিভাবে আমরা হিসাব করলাম। হ্যাঁ, ওইটাই যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করেছিলেন যে সবচাইতে বড় চ্যালেঞ্জ কি। আমরা দেখেন সবচাইতে বড় চ্যালেঞ্জ আমরা বলেছি যে ফিসক্যাল স্পেস, আমাদের সম্পদ কি পরিমাণ থাকবে আগামী অর্থ বছরে ব্যয় করার জন্য সত্যিকার অর্থে, এইটা হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে বলে আমরা মনে করছি। এটা আমাদের রাজস্ব আহরণ থেকে শুরু করে আমাদের ব্যাংক বোরিং থেকে শুরু করে সব জায়গায়। প্রবৃদ্ধির ব্যাপারে আপনারা যেটা দেখবেন সেটা হলো যে প্রবৃদ্ধির ব্যাপারে আমরা যে মানে প্রাক্কলনটা করেছি, এটাকে আমরা বলবো যে সবচাইতে অপটিমিস্টিক, অর্থাৎ সবচাইতে ভালো হলে কি হতে পারে, এই ধরনের একটা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা করেছি। আমরা দেখবেন যে আমাদের রিপোর্টের মধ্যে লেখা আছে যে আমরা যদি ধরেও নিই যে 10 মাসে আমাদের প্রবৃদ্ধি মানে অর্থনৈতিক গতি প্রবৃদ্ধি 12 মাসের ভিতরে 10 মাস একটা ভালো অবস্থায় ছিল, স্বাভাবিক অবস্থায় ছিল, যেটা হয়তো পরিপূর্ণ সত্যি না, কিন্তু তারপর আমরা সেটাকে ধরেছি, এবং বাকি 2 মাসের যে একটা লকডাউন পিরিয়ড গেছে সেইটার কারণে কি ধরনের পরিস্থিতি গেছে সেটা আমরা দেখেছি।
এবং সেইটার কারণে আমরা ওই যে 5টি খাতের কথা বলেছি যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কে, এবং সেই বিষয়গুলোকে আমরা বিবেচনায় নিয়ে এটাকে আমরা প্রাক্কলন করেছি। ফলে সেইটার ভিতরে আমরা দেখেছি যে 5টি খাতের ভেতরে সবচাইতে বেশি এটার প্রভাব এসছে। এর প্রথমটি হলো ম্যানুফ্যাকচারিং খাত, দ্বিতীয় হলো কনস্ট্রাকশন খাত, তৃতীয় হলো হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস, 4 হলো ট্রান্সপোর্ট, স্টোরেজ অ্যান্ড কমিউনিকেশন, এবং 5 নাম্বার হলো কমিউনিটি সোশ্যাল অ্যান্ড পার্সোনাল সার্ভিসেস। আমাদের স্লাইডের ভিতরে, এটা 14 নাম্বার স্লাইডের ভিতরে আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ। আমি একটু যদি বলি, নির্বাহী পরিচালক ফাহমিদা, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছি? আচ্ছা, হ্যাঁ জি বলেন। হ্যাঁ, অনেক সময় আমরা যেটা দেখছি প্রবৃদ্ধির ক্ষেত্রে, এবং আমাদের অনেকে নীতি নির্ধারকদের অনেকেই বলছেন যে আমাদের তো প্রথম 9 মাস তো আমাদের অর্থনীতি তো আমাদের ভালোই চলেছে, এবং আমরা 8% প্রবৃদ্ধি যেটা আমরা প্রাক্কলন করেছিলাম এবছরের জন্য, তো প্রথম 9 মাস তো আমরা তো খুবই ভালো চলেছে, সুতরাং আমাদের 6%-এর মতো প্রবৃদ্ধি তো হতেই পারে। তো সেখানের জন্য আমি একটু বোঝানোর জন্য বলছি যে ধরেন যে গত বছর যদি আমার জিডিপি 100 হয়, এবং এটা যদি 4 কোয়ার্টারে এটা যদি 25 করে যদি হয়, তাহলে প্রথম 3 কোয়ার্টারে যদি 75 হয় এবং সেখানে প্রবৃদ্ধি যদি 8% হয়, তাহলে 75 হবে হলো 82। পরের কোয়ার্টারে যদি এটা 25 হয় এবং অর্থনীতি যদি আপনারা জানেন যে কি অবস্থা হয়েছে লাস্ট কোয়ার্টারে, সেখানে যদি 80%-এও কাজ করে, তাহলে 25 হবে হলো 20, তাহলে 82 আর 20-এ 102, মানে 2%-এর মতো বাড়লো। সুতরাং আমাদের হিসাবটা কিন্তু সাধারণ আমাদের যে অবজারভেশন, সেটার সাথেও কিন্তু মিলে যে ফোর্থ কোয়ার্টারে আমাদের অর্থনীতি তার সাধারণ যে ক্যাপাসিটি আছে তার কত পার্সেন্টে। তো আমরা যদি 80%, তৌফিক বলেছে যে আমরা অপটিমিস্টিক্যালি এটাকে আমরা হিসাব করার চেষ্টা করেছি, যে আমরা ধরে সেইটাই বলা হচ্ছে যে ফোর্থ কোয়ার্টারে এসে যদি মোটামুটি ভাবে 80%-এর মতো গড়ে যদি চলে, আর প্রথম 3 কোয়ার্টারে যদি প্রবৃদ্ধি 8%-ও যদি হয়, তাহলেও এটা 2-2.5%-এর বেশি হওয়ার কথা না। ধন্যবাদ। ধন্যবাদ। প্রবৃদ্ধি প্রশ্নটি করেছিলেন তৌহিদুর রহমান। এখানে আরো নিশ্চয় প্রশ্ন থাকবে। একটি প্রশ্ন ফেসবুকে আছে, আমি মোয়াজ্জেমকে বলবো, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ মামুন, উনি প্রশ্ন করেছেন যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর অর্ধেকই বসে আছে, তাহলে আগামী বাজেটে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে ভর্তুকি বন্ধ করা উচিত কিনা, এটা প্রশ্ন। আর কেউ যদি এখন প্রশ্ন আরো করতে চান, আমরা একসাথে আমি একটা প্রশ্ন করতে চাই। আপা, আমার নাম ফরহাদ হোসেন। ফরহাদ, হ্যাঁ হ্যাঁ। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি এবার বাজেট ঘাটতি মোকাবেলায় আপনারাও বিদেশি সহায়তার উপর বেশি ডিপেন্ড করছেন এবং সরকারকে সেই পরামর্শ দিচ্ছেন যাতে বিদেশি সহায়তার গভর্নমেন্ট বেশি নেয়। কিন্তু আমরা জানি যে IMF এর মতো প্রতিষ্ঠান যখন সহায়তা করতে যায় তখন তারা অনেক শর্ত দেয়। এর আগে গত কয়েক বছর আমরা দেখছি গভর্নমেন্ট বিদেশিদের কোনো শর্ত খুব বেশি মানে নাই, বিদেশিরা স্বেচ্ছায় বাংলাদেশকে সহায়তা করতে চেয়েছে। এবার যেহেতু আমরা বিপদে পড়েছি, তাদের কাছ থেকে আমরা সহায়তা চাইছি বা নিব, তো সেই ক্ষেত্রে তাদের শর্তগুলো কি কঠিন হতে পারে এবং সেই শর্ত কি আমরা মানতে পারবো? এটা আসলে দেখেন যে IMF এর কাছে কিন্তু প্রায় 100টা দেশ আবেদন করেছে, এবং তারা প্রত্যেকেই তো, আপনারা জানেন যে 213টা দেশ কোভিড আক্রান্ত, এর মধ্যে তো অনেক দেশ স্বল্পোন্নত উন্নয়নশীল, তাদের প্রত্যেকেরই কিন্তু সাহায্য প্রয়োজন হবে। এবং IMF একটা বিশেষ ফান্ডও করেছে, কোভিড ফান্ড, এবং তারা বলেছে যে এটা সহজ শর্তেই ঋণটা দেওয়ার জন্য তারা বলেছে। এখন প্রকৃত ঋণটা যখন পাওয়া যাবে তখন কি শর্তে আমরা ঠিক জানি না, তবে সরকারগুলোর, বাংলাদেশ না শুধু, প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত দেশেরই এই একটা সময় যে তাদেরকে অনুরোধ করা যে এই ঋণটা কোভিড আক্রান্ত পরিস্থিতিতে বিশেষভাবে এটা সহজ শর্তে দেওয়া উচিত। আচ্ছা, মোয়াজ্জেমের কাছে আমি চলে যাই, যদি আর কারো প্রশ্ন না থাকে। মোয়াজ্জেম, বিদ্যুতের প্রশ্নটি এবং আরো যদি আপনার রিজভি ভাই প্রশ্ন করবেন নাকি? রিজভি নেওয়াজ, আচ্ছা রিজভি, হ্যাঁ রিজভি বলেন। আপা, আমার সহকর্মী দুজন প্রশ্ন করেছিল, আমার মনে হয় যে উত্তরটা হয়তো আমি বুঝি নাই সরাসরি আপনারা দিয়েছেন কিনা। নয়ন একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিল যে স্বাস্থ্য খাতে কেনাকাটা
কেনাকাটায় বেশি অনেক আগ্রহী, বা বাইরে থেকে আনা ভেন্টিলেটর বাইরে থেকে আনার জন্য যে আগ্রহ, আমাদের এখানে যারা লোকাল প্রডিউসার, যারা ওয়ালটন কিংবা আর একটা প্রতিষ্ঠানের নাম বলেছে নয়ন, এই বিষয়ে আগ্রহ কম। এটা যদি একটু অ্যাড্রেস করেন। আর একটা ইস্যু মুস্তাফিজ স্যার বলেছেন যে আমাদের ইউনিয়ন পর্যায়ে আমাদের যে কমিউনিটি হেলথ ক্লিনিক গুলো আছে সেটাকে আমরা ব্যবহার করতে পারলাম না। আমরা এই যে 2 মাস পরে গিয়ে কয়েকটা বেসরকারি হসপিটালকে অনুমতি দিলাম। প্রথমে দিলাম হচ্ছে যে ইন পেশেন্টদেরকে আপনারা কোভিড টেস্ট করতে পারবেন, পরে আউটডোর পেশেন্টও দেওয়া হলো। এই অনুমতিটা কেন 2 মাস পরে গিয়ে দিল? এটা কেন প্রথমেই দিল না? তাহলে তো আমি 2 রাত জেগে আমার ওই পিজি হসপিটালে লাইনেও দাঁড়াতে হয় না। আমি যদি অ্যাফোর্ড করতে পারি আমি প্রাইভেট হসপিটালে গিয়ে আমি টেস্টটা করে ফেলবো। মানে এই যে এটা কি আপনাদের কি মনে হয়, এটা কি জাস্ট খালি মানে একগুঁয়েমি, নাকি সমন্বয়হীনতা, নাকি ক্রেডিট মানে অন্যর কাছে চলে যাবে, এই ধরনের মানসিকতা? এটা যদি একটু এক্সপ্লেইন করেন। মানে নাগরিক হিসাবে আমরা এখনো ট্রেনের টিকিট কাটার জন্য আগের রাতে গিয়ে দাঁড়িয়ে থাকি। আমরা একটা টেস্ট করব আপনার কোভিড টেস্ট, সেটা আমি আগের রাতে গিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। মানে এটা কোন ধরনের নাগরিক সেবা, এটা একটু এক্সপ্লেইন করবেন প্লিজ। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে নিই আমরা। জি, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 বলেন। আচ্ছা আপা, প্রতি বছরই কিন্তু বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়, কিন্তু এই এই মহামারীতে আসলে আমরা স্বাস্থ্য খাতের যে পরিস্থিতি দেখলাম, এটা কেন হলো? মানে এই স্বাস্থ্য খাতে কি আসলে কোনো ধরনের অর্থায়ন যেটা করা হয়েছিল সেটা কি ব্যবহার করা হয় নাই, না কি পরিস্থিতি, মানে সমস্যাটা কোথায়? আর কিছু আছে এই ধরনের একই ধরনের? আচ্ছা, মুয়াজ্জেমের কাছে যাওয়ার আগে আমি একটু বলে নিই স্বাস্থ্য খাতটা নিয়ে, তারপর মুয়াজ্জেমও রিফ্লেকশন করবেন অবশ্যই। স্বাস্থ্য খাতের যে সমস্যাটা আমরা একটা বলছি যে অর্থায়নের সমস্যা, অর্থাৎ বাজেটে অর্থ বরাদ্দ খুব কম থাকে, সেটা তো আমরা জানি। জিডিপির মাত্র শতকরা 0.9%। এমনকি আমাদের যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে লক্ষ্যমাত্রা ছিল শতকরা 1.12%, সেটাও আমরা পূরণ করতে পারিনি। এবং মোট বাজেটের মধ্যে এই স্বাস্থ্য খাতের বরাদ্দ 5%-এর নিচে। এই চলতি অর্থ বছরে 2020 অর্থ বছরে 4.9%। এটা গেল বরাদ্দের বিষয়। আবার যদি আমরা দেখি যে ব্যবহার, কারণ ব্যবহারের কথা আমরা প্রেজেন্টেশনে দেখেছি যে কিভাবে আমাদের প্রকল্পগুলো ব্যবহার হয়। ব্যবহারের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমাদের যে অন্যান্য জাতীয় যে প্রকল্প ব্যবহারের যে পারফরমেন্সটা প্রথম অর্থ বছরের প্রথম 9 মাসে, সেটা কিন্তু শতকরা 45% এখনো পর্যন্ত যে তথ্য এসেছে। কিন্তু যদি স্বাস্থ্য খাতে দেখি তাহলে স্বাস্থ্য খাতে ব্যবহারের হারটা হচ্ছে 25-26%। অর্থাৎ যেটা অলরেডি মানে কম, তার চাইতেও আরো 1/4 হচ্ছে স্বাস্থ্য বিভাগগুলো, স্বাস্থ্যের যে স্বাস্থ্য এবং শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য এবং কল্যাণ বিভাগ, এই বিভাগগুলি তারা তাদের বরাদ্দের 1/4 প্রথম 9 মাসে করতে পেরেছে। সুতরাং যখন অর্থ মন্ত্রণালয় বাজেট বরাদ্দ করতে যায় তখন কিন্তু তাকে আগের বেঞ্চমার্কের ভিত্তিতে বরাদ্দ করতে হয়, যার কারণে কম বাস্তবায়নের ফলে তারা কিন্তু খুব বেশি বাড়াতে পারে না পরবর্তী বছরগুলিতে। সেজন্য একটা ভিশাস সাইকেলের মধ্যে পড়ে যায়, একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে যায়, যে এটা থেকে আমরা খুব একটা উল্লম্ফন ঘটাতে পারি না। যেমন চলতি অর্থ বছরে 25,000 কোটি টাকার একটু বেশি, আগামী অর্থ বছরে আমরা শুনছি যে 32-33,000 কোটি টাকা, খুবই কম প্রয়োজনের তুলনায়। স্বাস্থ্য খাত তো আমাদের স্বাভাবিক সময়ে প্রয়োজনের তুলনায় খুব কম ছিল, এবং করোনা অতিমারির সময়ে এটা যে কত কম সেটা তো আমরা বুঝতেই পেরেছি। এবং এটার আরেকটা বিষয় হচ্ছে যে যেই অর্থটা হয় সেটা কিন্তু আপনি যেটা বললেন যে ভৌত অবকাঠামো, বিল্ডিং বানানো, বেতন ভাতা ইত্যাদি এবং কেনাকাটা, প্রকিউরমেন্ট ইত্যাদির মধ্যে এইখানে একটা বিরাট অর্থ চলে যায়, এবং এখানে একটা চক্রও কাজ করে। যে কোনো জিনিস আহরণ করতে গেলে, কেনাকাটা পারচেজ করতে গেলে সেখানে দুর্নীতির প্রচুর সুযোগ থাকে। এক একটা জিনিস 10 টাকার জিনিস হয়ে যাবে 2,000 টাকা। সেইখানে একটা বিরাট যে
লিকেজ, সেই লিকেজটা সুযোগ থাকে, সেই কারণে কিন্তু আগ্রহটা বেশি। এই ব্যবস্থা থেকে আমরা যতদিন পর্যন্ত বের হয়ে না আসতে পারবো, তাহলে কিন্তু আমাদের কোনো বরাদ্দ বাড়িয়েও লাভ হবে না, কিংবা ভৌত অবকাঠামো বাড়িয়েও লাভ হবে না। আমরা যদি আমাদের ভৌত অবকাঠামো দেখি, আমাদের শহরের ভিতরে হসপিটালগুলি দেখি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখি, আমরা যদি কমিউনিটি ক্লিনিকগুলি দেখি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য নিয়ে যাওয়ার জন্য, সেইখানে এই অবকাঠামোগুলো কিন্তু রয়েছে। কিন্তু সেখানে কি আছে? সেখানে তো একদিকে আমরা দেখি যে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান এগুলো পাওয়া যায় না, অন্যদিকে যন্ত্রপাতিও থাকে না, আবার যন্ত্রপাতি কেনার জন্য যে একটা দীর্ঘসূত্রিতা টেন্ডারের সেটা থাকে, যন্ত্রপাতি আসার পরে আবার সেই যন্ত্রপাতি ব্যবহার করার জন্য প্রশিক্ষিত জনবল থাকে না। সুতরাং এই যে একটা ধাপে ধাপে কিন্তু একটা এই স্বাস্থ্য খাতের একটা দৈন্য দশা, এই দৈন্য দশাটাকে ঘিরে এটার পিছনে যে একটা বিরাট চক্র, এটা শুধুমাত্র এখানে স্বাস্থ্য সম্পর্কিত যারা রয়েছেন অর্থাৎ ডাক্তার, নার্স তারা ছাড়া, কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়া, তার বাইরেও কিন্তু অনেকেই এটার ভিতরে জড়িত হয়ে গেছেন এই দুর্নীতিটা থেকে লাভবান হওয়ার জন্য। তো সেই বিষয়টা যদি আমরা যতক্ষণ পর্যন্ত না মুক্ত না হতে পারি, তাহলে কিন্তু আমরা এই খাতের উন্নতি করতে পারবো না। আরেকটি আপনি বলেছেন যে এই যে অনুমতি দেওয়ার জন্য টেস্টিং কিটের কথা বলেছেন ইত্যাদি, আমরা তো শুধু টেস্টিং কিট না, আমরা এই কোভিড আসার পরে কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগের সাথে কিন্তু এক ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করছি। কোনো ধরনের সিদ্ধান্ত আসছে না, দ্রুত সিদ্ধান্ত আসার কথা দ্রুত সিদ্ধান্ত আসছে না, কিংবা একটা সিদ্ধান্ত আজকে দেওয়া হচ্ছে, পরবর্তীতে আরেকটি দেওয়া হচ্ছে। এক ধরনের যে একটা কমিটি, এখন একটা কমিটি, টেকনিক্যাল কমিটি করা হয়েছে অনেকদিন পরে, কিন্তু সেটারও কিন্তু সুফল পাচ্ছি না আমরা। তো সমন্বয়ের অভাব। আরেকটা হচ্ছে যে দীর্ঘদিনের যে মানসিকতাটা, এই মানসিকতাটারও ঊর্ধ্বে উঠতে হবে, আমাদের উদারতারও একটু প্রমাণ দিতে হবে। আমি এই বলে আমি মোয়াজ্জেমের কাছে চলে যাচ্ছি সরাসরি। মোয়াজ্জেম আপনার কাছে। আমার একটু একটা ইয়ে ছিল মোয়াজ্জেম ভাই বলার আগে, আমি কি বলবো যদি সুযোগ দেন আপা? আমি জাস্ট ওই যেটা আপনি বলেছিলেন, আমি প্রশ্নটা হয়তো ব্যাখ্যা করতে পারিনি। আমার এটা ছিল এরকম যে আমরা এখন যে রাইজিং ট্রেন্ডটা দেখছি, রাইজিং ইনফেকশনের কারণে আমাদের অর্থনীতি, যে অর্থনীতিকে খুলে দিচ্ছি আমি আমার জীবন এবং জীবন বাঁচানোর জন্য, হাঙ্গার থেকে বাঁচার জন্য, সেই অর্থনীতি ক্রিপল হওয়ার ঝুঁকি আছে কিনা, আমার প্রশ্ন ছিল সেটা। আসলে অর্থনীতি তো ক্রিপল হয়েছে, এবং তারপরে যদি আমরা ঠিক মতো সমন্বয় এবং একটা পরিকল্পনার ভিত্তিতে না আগাই, তাহলে কিন্তু আরো ক্ষতিটা বেশি হবে। আমরা যদি যথাযথভাবে যাচাই বাছাই না করে যে আমাদের এখানে যদি খুলে দেই অর্থনীতিটা ধাপে ধাপে, আমরা কিন্তু আগে পরিকল্পনা দেখিনি, এখন দেখছি যে ধাপে ধাপে খোলার কথা বলা হচ্ছে, জোন করে ইত্যাদি। কিন্তু এটা আগের থেকে যে হটস্পট গুলো চিহ্নিত করে এবং কম ক্ষতিগ্রস্ত এলাকা, বেশি ক্ষতিগ্রস্ত এলাকা, এইগুলোকে বিবেচনায় এনে সেইভাবে যদি খোলা হতো, এবং তারপরে অর্থনৈতিক কর্মকাণ্ড কতখানি খুলে দেওয়া হবে সেটারও একটা যদি পরিকল্পনা হতো, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যেত অনেকটা ভালোভাবে। পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই, সেটা একটা। আর যদি এই যে ধরেন এভাবে চলতে থাকে, আমরা যে প্রথমেই বলেছি কি শুরুতে আমাদের আগের প্রেজেন্টেশনে ছিল যে আমরা লকডাউনের কথা কিন্তু এটা তো লকডাউন ছিল না, এটা ছিল সাধারণ ছুটি। অর্থাৎ এখানে অন্যরা কাজ করেছে, সরকারি অফিস কিন্তু চলে নাই। আমরা প্রত্যেকে ব্যক্তি খাত, বেসরকারি খাত সবাই কিন্তু বাসা থেকে কাজ করেছে, শুধুমাত্র সরকারি অফিসগুলো বন্ধ ছিল। অথচ সরকারি অফিসই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরকারের সেবা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা কিন্তু বন্ধ ছিল। সেখানে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে, এবং সেটাকে লকডাউন না বলে, এবং সেটা লকডাউনটা বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু আমরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছি। এখন আবার যখন খুলে দেওয়া হচ্ছে, সেই রকম যদি পরিকল্পনা ছাড়াই খুলে দেই, এবং আমাদেরকে ফেরত যেতে হবে আবার কিন্তু লকডাউনের মধ্যে, সেটা করতে গেলে কিন্তু আরো ক্ষতিটা আরো বেশি হবে। এই ধরনের অপরিকল্পিত পদক্ষেপ কিন্তু আমাদেরকে আরো চরম ক্ষতির দিকে নিয়ে যাবে। আমি এইটুকুই বলছি। মোয়াজ্জেম প্লিজ আপনার কাছে। আমি বিদ্যুৎ খাতের প্রশ্নটির আগে আমি অন্য দুটো প্রশ্ন নিয়ে ছোট্ট করে একটু বলতে চাই। সেটি হলো যে মিস্টার সোহেলের যে প্রশ্নটি, সেটিতে আমার মন্তব্যটি এরকম যে আগামী অর্থ বছরে স্বাস্থ্য ঝুঁকির এখন যে প্রলম্বন হচ্ছে বা ঝুঁকি বাড়ছে, এই স্বাস্থ্য ঝুঁকির এই প্রলম্বন কিন্তু আমাদের অর্থনৈতিক ঝুঁকিকে দীর্ঘায়িত করবে, এটি নিয়ে কোনো দ্বিমত নেই। এবং
আমরা যেটি কোভিডের শুরুতে যেটি অনুমান করছিলাম যে বাংলাদেশ অর্থনৈতিক রিটার্নের দিক থেকে ভি শেপে যাবে, সম্ভবত সেই জায়গা থেকে আমরা অলরেডি সরে গেছি। এখন সম্ভবত আমরা চিন্তা করছি নিদেন পক্ষে এটা ডাব্লিউ শেপ হয় কিনা, অর্থাৎ কিছুটা পতন হয়ে আবার কিছুটা উল্লম্ফন হয়ে আবার পতন হয়ে দাঁড়াতে পারবো কিনা। কিন্তু যেভাবে আমরা স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিকে এখন হ্যান্ডেল করছি তাতে এটা আসলে ডাব্লিউ শেপেও যাবে না। আমাদের আশঙ্কা হচ্ছে এটি এক ধরনের এল শেপে যাবার আশঙ্কা রয়েছে। সুতরাং যে কোনো বিচারে আমরা যদি স্বাস্থ্য ঝুঁকিটিকে সর্বোচ্চ গুরুত্ব না দিয়ে এখনো যে জায়গাটিতে আছি সেই জায়গা থেকে যদি ফেরত না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে রিকভারির পরিস্থিতি, এটার ফিরে আসার সময়কাল এটা অনেক অনেক বেশি দীর্ঘায়িত হবে। এবং আমরা যে এক ধরনের কমপ্লেসেন্সির মধ্যে রয়েছি সেই কমপ্লেসেন্সি এবং যে জায়গাগুলো থেকে এখনো কিছুটা কর্মকাণ্ডের বা স্বস্তির জায়গা পাচ্ছি, এই স্বস্তির জায়গাগুলো আগামীতে নিঃশেষ হয়ে যাবে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে নতুন করে আবার সরকারের লকডাউনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত, যাতে করে আমরা নির্দিষ্ট সময় পরে যতই কষ্ট হোক এই সময়ের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টাকে সীমিত পর্যায়ে নামিয়ে আনতে পারি। অর্থনৈতিক যতটুকুই চাপ পড়ুক সেটিকে আমরা মেনে নিয়ে তারপরে যাতে আমরা ধীরে ধীরে শুরু করতে পারি যখন এটি বাংলাদেশে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করবে। নতুবা দুটোকে রেখে, একদিকে সংক্রমণ রেখে আমরা কোনোভাবেই আমাদের অর্থনৈতিক রিকভারিকে ফেরত আনতে পারবো না, এটি খুব পরিষ্কার একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি বলা দরকার সেটি হলো যে দুর্নীতির বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, সেই দুর্নীতির প্রশ্নটি এখনকার না, এটা চলে আসছে। এবং আপনারা জানেন যে কোভিডের আগেই বিভিন্ন খাতেই কিন্তু আমরা দেখেছি যে পাবলিক প্রকিউরমেন্টে অনেক বড় বড় রাজনৈতিক প্রভাবান্বিত অনেক কন্ট্রাক্টরকে কিন্তু সরকারি আটক করেছেন এবং তারা কিন্তু এখন জেলের ভিতরে রয়েছেন। সুতরাং এই জায়গা থেকে যেটা আশঙ্কা হয় যে পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেম গুলোতে একটা বড় রকমের দুর্বলতা যাচ্ছে। সরকার উন্নতির চেষ্টা করছিলেন যে ই প্রকিউরমেন্ট সিস্টেম চালু করে এটিকে উন্নয়নের চেষ্টা করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ই প্রকিউরমেন্ট সিস্টেমকেও এখন সরকারি প্রক্রিয়ায় এবং বেসরকারি বা বাইরের যারা কন্ট্রাক্টর তাদের যোগসাজশে এই প্রক্রিয়াটিও এখন এক ধরনের ত্রুটিযুক্ত হয়ে গেছে। আমাদের কাছে মনে হয় যে আন্তর্জাতিকভাবে যে ধরনের প্রকিউরমেন্ট বা মনিটরিং আনা দরকার দুর্নীতি নিরসন কল্পে, সেই ধরনের প্রকিউরমেন্ট সিস্টেম গুলো বাংলাদেশে চালু করার সময় রয়েছে। যেমন করে বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পে যেভাবে মনিটরিং ইভালুয়েশনের ভিতরে তারা রাখেন, সেরকম ধরনের আন্তর্জাতিক সাহায্য পুষ্ট তৃতীয় পক্ষীয় এক ধরনের অডিটিং দরকার, যেটা আমাদের প্রজেক্ট প্রকল্প চয়ন থেকে শুরু করে প্রকল্পের যখন আমরা বাজেটিং করি তখন থেকে, কেননা আপনারা জানেন যে বাজেটিং নিয়েও এক ধরনের সমস্যা রয়েছে, ওভার বাজেটিং, অপচয়ের একটা আশঙ্কা এবং সেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং প্রকল্প বাস্তবায়নকালে যে সমস্ত প্রকিউরমেন্ট হয় সেটি নিয়েও আপনারা জানেন যে রূপপুর থেকে শুরু করে অন্য অনেক প্রকল্পে এখন অনেক অভিযোগ রয়েছে। সেই পর্যায়ে পরিবীক্ষণ দরকার এবং প্রকল্প শেষে প্রকল্পের অবজেক্টিভ অর্জিত হয়েছে কিনা সেগুলো দেখবার জন্য কিন্তু এই আন্তর্জাতিক ভাবে যে সমস্ত অডিট সিস্টেম কাজ করে তাদেরকে এখানে সন্নিবেশিত করার একটি সিস্টেম গড়ে তোলা দরকার। একই সাথে আমরা মনে করি যে দেশের ভিতরে আমলা নির্ভর যে ধরনের অডিট সিস্টেম রয়েছে এটির ভিতরে অবশ্যই প্রকল্প সংশ্লিষ্ট উপকারভোগীদের সংযুক্ত করা দরকার। যে খাতের যে এলাকার প্রকল্প, ওই খাতের ওই এলাকার সুবিধাভোগী জনগোষ্ঠী, এনজিও হোক, স্থানীয় জনপ্রতিনিধি হোক বা স্থানীয় পর্যায়ে যারা সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধি রয়েছেন, তাদেরকে সমন্বিত করে একটি যাতে মনিটরিং ইভ্যালুয়েশন কমিটি করা হয় এবং তারা যাতে নিয়মিত ভিত্তিতে এক ধরনের যেন ওপেন ডায়ালগ থাকে, সেখানে যাতে এই প্রকল্পের অগ্রগতি এবং প্রকল্প সম্পর্কে মানুষের জানা এবং তাদের যে সমস্ত অভিযোগ সেগুলো তারা জানাতে পারেন, এরকম এক ধরনের পাবলিক পার্টিসিপেশন বেসড এক ধরনের মনিটরিং এবং অডিটিং সিস্টেম আমাদের চালু করার প্রয়োজন বলে আমরা মনে করি। আমি এবার বিদ্যুৎ খাতের প্রশ্নটির ব্যাপারে ছোট্ট করে যদি বলি, আমরাও মনে করি যে বিদ্যুৎ খাতে এখন যে পরিমাণ ক্যাপাসিটি তৈরি হয়েছে সেটা অবশ্যই দীর্ঘদিনের যে আমাদের বিনিয়োগ হয়েছে সেই বিনিয়োগের একটা ফল আমরা পেয়েছি ঠিকই, কিন্তু একই সাথে আমরা দক্ষতার সঙ্গে যে বিনিয়োগটি হওয়া উচিত ছিল সেইভাবে না করার কারণে এখন এক ধরনের ওভার ক্যাপাসিটি তৈরি হয়েছে এবং সেই ওভার ক্যাপাসিটির কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ খাতে এখন যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলোকে অনেক ক্ষেত্রে বসিয়ে রাখতে হচ্ছে,
আইপিপির যে প্রকল্পগুলো রয়েছে, কুইক রেন্টালের যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখন এই কোভিড এর আগেই আসলে সেগুলো পূর্ণাঙ্গভাবে ব্যবহার করা যাচ্ছিল না। এবং কোভিড এর কারণে যেহেতু বিদ্যুতের চাহিদা ড্রাস্টিক্যালি পড়ে গেছে, এখন তো আরো বেশি এই বিদ্যুতের চাহিদা কমে গেছে। সমস্যাটি হয়ে গেছে এই বিদ্যুৎ ব্যবহার না করার কারণে এই প্রত্যেকটি বিদ্যুৎ খাতের প্রকল্প আইপিপি কে কিন্তু ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে সরকারকে, এবং সেটি কিন্তু খুব বড় একটা পরিমাণ। এবং গত অর্থ বছরে সম্ভবত প্রায় $1 বিলিয়ন মতো বিভিন্ন ধরনের ক্যাপাসিটি চার্জ এবং অন্যান্য পারপাসে খরচ হয়েছে সরকারের। সুতরাং এটি কিন্তু বিপুল পরিমাণ একটি সরকারের রাজস্ব ব্যয়, যেটিকে সরকার কিন্তু কমিয়ে আনতে পারেন। আমাদের কাছে মনে হয় যে এখন যে পরিস্থিতি রয়েছে তা এবং ওভার ক্যাপাসিটি এবং যে প্রকল্প এখন রয়েছে, তাতে আগামী দিনে সহসা আমাদের বিদ্যুতের একটা উল্লেখযোগ্য চাহিদা তৈরি হবে সেটি মনে হয় না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে কুইক রেন্টালের মতো যে প্রকল্পগুলো রয়েছে এবং অন্যান্য প্রকল্প যেগুলো রয়েছে, এগুলোকে ধাপে ধাপে কিভাবে ফেজ আউট করা যায়, আমরা মনে করি যে সরকারের এই আলোচনাটি শুরু করা দরকার। এই প্রকল্পগুলো মোটামুটি 2024 সালের মধ্যে শেষ হওয়ার কথা। আমরা মনে করি যে সেই আলোচনাটি সরকার, ফেজিং আউটের আলোচনাটি সরকার এখনই শুরু করতে পারেন। পাশাপাশি বর্তমান আগামী অর্থ বছরে এমন কিছু প্রকল্প বিদ্যুৎ খাতে নিশ্চয়ই নেওয়া হয়েছে যেগুলো আসলে পিছিয়ে দিলেও বিদ্যুতের স্বাভাবিক যে চাহিদা, সেখানে খুব বড় কোনো রকমের চাপ পড়বে না। বিশেষ করে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোকে আমরা বলবো যে এই প্রকল্পগুলোর বাস্তবায়ন যাতে ডেফার করা হয়, যদি না আন্তর্জাতিক কোনো অব্লিগেশন আমাদের উপরে না থাকে। আমরা মনে করি যে বিদ্যুৎ খাতে আমাদের যে বিনিয়োগ রয়েছে সেটি এই মুহূর্তে যদি করি, সেটি আরো ক্যাপাসিটি তৈরি করবে। সরকারের উপরে এই যে বিভিন্ন ধরনের ক্যাপাসিটি চার্জ, সাবসিডির ব্যয়, এমনকি পেট্রোলিয়াম আমদানি জড়িত যে ব্যয়, সেটিও কিন্তু আমাদের এই মুহূর্তে একটা বড় ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে রাখা দরকার, সার্বিকভাবে সরকারের এই আগামী বাজেটটি আমরা চিন্তা করছি হলো এক ধরনের সাশ্রয়ী বাজেট, যেখানে কম ব্যয় করে আমরা যাতে কম আয় দিয়ে আমরা যাতে বাজেটটি বাস্তবায়ন করতে পারি। সুতরাং আমাদেরকে ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ রয়েছে, কোন কোন জায়গা থেকে আমরা ব্যয় কমিয়ে এনে রাজস্ব বের করে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে দিতে পারি। আমাদের কাছে মনে হয় বিদ্যুৎ খাত এখানে একটি বড় জায়গা, যেখানে এই ধরনের রিসোর্স বের করে এনে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যয় করার সুযোগ রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ মুয়াজ্জম। হ্যাঁ, সাংবাদিক বন্ধুরা, আপনাদের আর কোনো প্রশ্ন যদি থাকে? আর কারো কোনো প্রশ্ন আছে? আমি একটু অ্যাড করতে চাই। জি বলেন। যে প্রশ্নটি নয়ন করেছিলেন এবং তারপরে রিজভিও সেটা প্রেক্ষিতে প্রশ্নটি আবার তুললো, যেটা গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলেছেন রাজনৈতিক অর্থনীতির দিকটা, যে একটা হলো যে ইম্পোর্ট লবি ভার্সেস আমাদের এখানে আমদানি প্রতিস্থাপক যে শিল্প আছে তাদের যে ইন্টারেস্ট। এটার সাথে সাথে আমি আরেকটা মানে চ্যালেঞ্জের কথা বলবো এসব ক্ষেত্রে, সেটা হলো যে সমন্বয়হীনতা। আমরা যেসব নেগোসিয়েশন গুলো এখন করছি বৈদেশিক সাহায্যের, ইআরডি হয়তো সেগুলো নেগোসিয়েট করছেন, তো সেখানে কোন ধরনের প্রজেক্ট গুলো আমার এই মুহূর্তে দরকার, ডোমেস্টিক এটার কোনো অল্টারনেটিভ আছে কিনা, এই জায়গাটাতে কিন্তু সমন্বয়ের একটা অভাব আছে। এখন যদি ওয়ালটন বলে যে আমি ভেন্টিলেটর করতে পারবো, এটা হয়তো সিদ্ধান্তটা, এটা হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে, এটা হয়তো বিলম্বিত হচ্ছে নানান কারণে, কিন্তু একই সাথে হয়তো আমাদের নেগোসিয়েটররা বৈদেশিক সাহায্যদাতা সংস্থার সাথে যে অর্থায়নের কথা চিন্তা করছেন, প্রকল্প বাছাই করছেন, সেখানে কিন্তু বিভিন্ন কংক্রিট প্রকল্পের জন্য তারা অর্থ সেখানে নেগোসিয়েট করছেন। এখন এই ডোমেস্টিক এই যে ডাইনামিক্সটা এবং আমরা যেসব প্রকল্পগুলো আমরা যেগুলো নেগোসিয়েট করছি সেইটা, এটার মধ্যে যদি সমন্বয় যদি না থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই আমরা এই ধরনের যেসব বিকল্পগুলি আমাদের ছিল, সম্ভাব্য বিকল্প, যেটা আমরা সাশ্রয়ী ভাবে এবং আমাদের দেশে শ্রম নিয়োজন করে আমরা উৎপাদন করে এটার অনেক গুণক প্রভাব থাকতো, সেই গুণক প্রভাবগুলোই আমরা অর্থনীতিকে দিতে পারলাম না এবং আমরা কেবলমাত্র আমদানি নির্ভর একটা সিদ্ধান্তে গেলাম। এই সমন্বয়হীনতাটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, যে এটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। ইডি, আমি একটু প্রফেসর মোস্তাফিজের সঙ্গে যোগ করছি। সেটি হলো যে
দেশীয় প্রকল্প যখন নতুন কোনো এই ধরনের টেকনিক্যাল কোনো ইকুইপমেন্ট সরকার প্রকিউর করতে যান, সেক্ষেত্রে যদি এই কমিটি এই প্রকিউরমেন্টের ক্ষেত্রে অভ্যন্তরীণ যদি টেকনিক্যাল ক্যাপাসিটি না থাকে এগুলো তাড়াতাড়ি অ্যাসেস করার, তাহলে সরকার দেশের অন্যান্য প্রাইভেট সেক্টরের বিশেষজ্ঞ, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটা টেকনিক্যাল কমিটি করে এই ধরনের নতুন ইকুইপমেন্টের অ্যাসেসমেন্টের কাজটি যাতে দ্রুত শেষ করেন। কিন্তু এই অজুহাতে এটিকে যাতে এই প্রকল্পগুলো অ্যাসেস করতে পারছেন না, এই জন্য ফেলে রাখা হচ্ছে, সেটি যেন কখনো না হয়। এবং এর মাধ্যমে যে দেশে একটা বড় রকমের শিল্প উৎপাদন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, সেটিও কিন্তু আমাদের জন্য এই বর্তমান প্রেক্ষাপটে খুবই একটি গুরুত্বপূর্ণ দেখবার জায়গা। ধন্যবাদ। আমাদের মনে হয় অনেকক্ষণ সময় গেছে, আমরা বন্ধ করে দেব কিছুক্ষণের মধ্যেই যদি প্রশ্ন না থাকে। দু একটি প্রশ্ন, হ্যাঁ বলুন। আমি আব্বাস উদ্দিন নয়ন, আমি একটা আপনি আচ্ছা বলেন। হ্যাঁ, মানে রাজস্ব প্রবৃদ্ধির যে প্রাক্কলন ধরা হয়েছে 56%, সেটা আসলে এক কথায় বলবেন সেটা আসলে এই মুহূর্তে এইটা নেওয়ার কতটুকু যৌক্তিক এবং সম্ভব কিনা, অসম্ভব কেন টার্গেট নেওয়া হলো? এটা তো এক কথায় আপনি বলেছেন, এটা আমরা মনে করি এক কথায় উত্তর হচ্ছে যে এটা সম্ভব না। কারণ আমরা দেখেছি বিগত সময়েও গত কয়েক বছর থেকে ধারাবাহিকভাবে এটার লক্ষ্যমাত্রা পূরণ করা যাচ্ছে না। এবং কোভিড সময়ে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে মানুষের ব্যবসা মন্দা গেছে, মানুষের আয় কমে গেছে, অনেকে কর্মসংস্থান হারিয়েছেন, সুতরাং সেখান থেকে রাজস্ব আদায়ও কম হবে। সুতরাং এইবারের এই রাজস্ব আদায়ের এই লক্ষ্যমাত্রাটা পূরণ হবার মতো না, বাস্তবোচিত হয়নি এক কথায় যদি বলেন। হ্যাঁ, আচ্ছা, আর কারোর আছে কিছু? আমি দু একটা প্রশ্ন না, এখানে কিছু মন্তব্য আছে। ফাহমিদা, আমি একটু যদি এই নয়নের প্রশ্নটা যদি আমি বলি, যে ও বলছিল যে কেন এই ধরনের, তাহলে অবাস্তব এই ধরনের টার্গেট কেন নেওয়া হয়। তো এটা অনেক সময় যেটা হয় যে আমাদের তো ব্যয় কি করতে হবে এটা আমরা ঠিক করি, এবং তারপরে আয় এবং ঘাটতি অর্থায়ন, এইভাবেই তো বাজেটটা হয় আর কি। হ্যাঁ, তো আমরা ব্যয়টা ঠিক করলাম যে আমি এত ব্যয় করব, তারপরে আমি আয় কত করতে পারি এবং ঘাটতি অর্থায়নটা কত হবে, এই হিসাবটা যখন আমি করব, আমি যদি এগুলোর টার্গেটটা কম রাখি, তাহলে কিন্তু আমাকে দেখাতে হবে যে ব্যাংকে আমি এক্স অ্যামাউন্ট ব্যাংক থেকে না নিয়ে আমাকে ওয়াই অ্যামাউন্ট নিতে হবে, বৈদেশিক সাহায্য এ অ্যামাউন্ট না নিয়ে আমাকে বি অ্যামাউন্ট নিতে হবে। তো সেগুলো দেখা যাবে যে একটা অবাস্তব একটা তখন কিন্তু এটা খুবই পরিস্ফুট হয়ে যাবে। তো এখন আমি যেটা করি সেটা হলো যে আমি একটা অবাস্তব একটা মানে টার্গেট দিয়ে রাখি এবং বলি যে আমি অভ্যন্তরীণ খাত থেকে এত পাবো, ব্যাংক থেকে এত পাবো এবং বিদেশ থেকে এত পাবো। সুতরাং এটা দিয়ে একটা অঙ্ক মেলানোর মতো করা হয়, যদিও আমরা জানি যে পরবর্তীতে এটা বাস্তবায়ন যোগ্য হবে না। এবং একটাই আমাদের সেভিং গ্রেস যেটা হয় সেটা হলো যে ব্যয় প্রাক্কলন করা হয়েছে সে ব্যয়ও আমি করতে পারবো না, তো সেখানেও আমার অনেক টাকা হয়তো কমে যাবে, এবং তখন আমি যদি এইসব টার্গেট যদি আমার নাও হয়, আমার ঘাটতি হয়তো অতটা বাড়বে না। শুধু এইরকম একটা কারণ 56% আমাদের এই পর্যন্ত বোধহয় 2000, তৌফিক বলতে পারবে, 2011 বা 12 সালে বোধহয় আমরা একবার হাইয়েস্ট গ্রোথ হয়েছিল আমাদের 26%। এটা ছাড়া আমাদের অন্যান্য বছরে 14-15% মতো গ্রোথ হয়, সেখানে এটা 56% একটা গ্রোথ ধরা, যেটা নাকি বেইজও ক্রমান্বয়ে বাড়তেছে, এটা তো মানে অবাস্তব। আপনার জিডিপি গ্রোথ যদি 8% হয়, ইনফ্লেশন যদি 6% হয়, তো 14% একটা ন্যাচারাল গ্রোথ হয়। তারপরে আপনি এফোর্ট দিয়ে হয়তো ওইটাকে, অনেক এফোর্ট দিলে হয়তো 20-21% নিয়ে যেতে পারেন। সেখানে এরকম একটা বছরে 56% গ্রোথ নির্ধারণ করা, এটা হয়তো অবচেতন মনেই আমরা মেনে নেই যে এই গ্রোথ পালন হবার মতো না। ধন্যবাদ। হ্যাঁ, আমি ছোট্ট করে একটা পয়েন্ট মুসাইস ভাইয়ের সঙ্গে আপনার সঙ্গে অ্যাড করছি, সেটা হলো যে এই লক্ষ্যমাত্রা অবাস্তব নেয়াটাই শুধুমাত্র সমস্যা না, কিন্তু সমস্যাটা আরো গভীরতর হয় যখন এই ধরনের একটা অবাস্তব লক্ষ্যের ভিত্তিতে যখন অবাস্তব ব্যয় কাঠামো ঠিক হয়,
এবং সরকার যখন বাজেট বাস্তবায়ন করতে যান তখন যেহেতু রেভিনিউ পর্যাপ্তভাবে আসে না মাসে মাসে, তখন কিন্তু সকল প্রকল্প পরিচালকই অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থ দাবি করেন, কেননা সব প্রকল্পই তো আগামী অর্থ বছরের জন্য ধরা আছে। তখন সব প্রকল্পে প্রাধিকার দিয়ে অর্থ দিতে গিয়ে জরুরি অনেক যে গুরুত্বপূর্ণ প্রকল্প সেগুলোতে অর্থের টান পড়ে, এবং সেই আশঙ্কা আগামী অর্থ বছরে আরো প্রকটতর হবে, যেহেতু অবাস্তব একটা লক্ষ্য হয়তো যদি ঠিক করা হয়, আমরা এখনো পুরোপুরি জানি না, পত্রিকাতে কিছুটা আসছি, সেটা কিন্তু আমাদের যে জরুরি যে সেক্টরগুলো, খাতগুলো এবং কাজে যে অর্থ এই বাস্তবায়ন করতে গিয়ে ওই খাতগুলোতে কিন্তু অর্থের টান পড়তে পারে, যেটা কিন্তু বাজেটের সামগ্রিক যে শৃঙ্খলা এবং যে জরুরি প্রয়োজন সেই জায়গাতে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সৃষ্টি করবে। ধন্যবাদ। আমরা ক্লোজ করব, কিন্তু ফেসবুকে কয়েকটি কমেন্ট এসেছে, প্রশ্ন আমরা উত্তর সবগুলো দিয়েই ফেলেছি। কয়েকটি কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি যারা করেছেন তাদের নামও। সেটা হচ্ছে যে একজন বলেছেন, সাইদ আরমান, উনি বলেছেন যে স্বাস্থ্য খাতে এখন 32,000 কোটি টাকা যে সরকার প্ল্যান করছে আগামী অর্থ বছরে বরাদ্দ করার জন্য, এটা কি আমরা আর সিপিডি বলছে যে হেলথ সেক্টরটা প্রায়োরিটি দিতে হবে, তাহলে এই অ্যালোকেশনটা কি পর্যাপ্ত কিনা? আমরা এই ব্যাপারে কিন্তু বিস্তারিত ইতিমধ্যেই বলে ফেলেছি যে একেবারেই অপর্যাপ্ত না, বিস্তারিত বলেছি, আমি রিপিট করব না। আরেকটা হচ্ছে যে আরেকজন আবার বলেছেন, ইব্রাহিম অভি, উনিও বলেছেন যে তাহলে হেলথ সেক্টরের অ্যালোকেশনটা কি হওয়া উচিত জিডিপির আকারে। আমরা বলেছি অন্তত পক্ষে শুরুর জন্য অন্তত পক্ষে জিডিপির 2% হওয়া উচিত স্বাস্থ্য খাতে বরাদ্দ, এবং আমাদের যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে সেখানে লক্ষ্যমাত্রা হওয়া উচিত যে আমরা সেটাকে 5% উন্নীত করতে পারি। আপনার কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের উন্নত দেশের কথাও যদি বাদও দেই, আমরা যদি আমাদের ভিয়েতনাম আমাদের প্রতিবেশী দেশ, আমাদের মানে একটা দেশ, উন্নয়নশীল দেশের মধ্যে, তাদের ক্ষেত্রে যদি দেখি তারা কিন্তু জিডিপির 8% স্বাস্থ্য খাতে বরাদ্দ করছে। তো 8% যাওয়ার আমাদের জন্য সম্পদ সীমাবদ্ধতার মধ্যে সম্ভব হবে না হয়তো, কিন্তু আমরা বলবো যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এটা লক্ষ্যমাত্রা থাকা উচিত, আর 5%। আর বাংলাদেশ সরকারের যে একটি স্বাস্থ্য খাতের অর্থায়নের একটা পরিকল্পনা রয়েছে 2012 থেকে 2032 সাল পর্যন্ত, সেখানে কিন্তু বলা আছে যে 2032 সালে স্বাস্থ্য খাতে বরাদ্দ মোট বাজেটের 15%, এখন যেটা 3%, 15% উন্নীত করতে হবে। কিন্তু সেটা 2032 সাল তো অনেক কথা, দূরের কথা। আমরা বলছি এই মুহূর্তেই কিন্তু আমাদের বরাদ্দ বাড়াতে হবে, সেটা 2% মিনিমাম হওয়া উচিত। আচ্ছা, আরেকজন মন্তব্য করেছেন, ইব্রাহিম অভি আবার বলেছেন যে একটু আগে যে কেনাকাটার কথা বলা হলো, আমরা আলোচনা করছি কেনাকাটার দিকে ঝোঁক কেন বেশি, এটা হচ্ছে উনি বলছেন দ্য মোর বাই দ্য মোর কমিশন, এটা একটা বলেছেন। তারপরে আরেকজন মন্তব্য করেছেন মিরান শাহ চৌধুরী, উনি বলছেন আমাদেরকে দ্রুত প্রবৃদ্ধি অর্জনের ধারণা থেকে বেরিয়ে এসে প্রয়োজনীয় প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এবং ফরহাদ হোসেন, উনি বলেছেন যে যেটা আমাদের দরকার, the only thing we need to do is to reduce corruption। যথার্থই বলেছেন। এই ছিল আমাদের আপনাদের মন্তব্য, এবং আমি সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আর আমাদের এই মিডিয়া ব্রিফিং এর সময়টা আর বাড়াবো না, অনেকে আপনাদের নিউজে চলে যেতে হবে। আমরা মনে হয় যে আমরা বিস্তারিতভাবে আলাপ করতে পেরেছি আগামী বাজেটকে সামনে রেখে কয়েকটি খাতের গুরুত্ব এবং বাজেটের অ্যালোকেশন এবং বাজেটের ব্যয়, অর্থায়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আগামী পরশুদিন 9ই জুন আমরা আরেকটি, সেটা মিডিয়া ব্রিফিং না কিন্তু সেটা ডায়ালগ ভার্চুয়াল ডিসকাশন হবে, যে সরকার যে প্রণোদনা এবং ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে সেটা কিভাবে বাস্তবায়ন হচ্ছে, সেটা একটা র্যাপিড বিশ্লেষণ, সেটা তো বিশ্লেষণ করা সেটার জন্য সময় সাপেক্ষ বিষয়, কিন্তু আমরা দ্রুত কিছু তথ্য আহরণ করে বিশ্লেষণ করেছি যে কিভাবে সেটা দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া উচিত। সেই অনুষ্ঠানেও আপনারা থাকবেন আমরা আশা করছি, আপনাদেরকে অনুরোধ করছি সেই অনুষ্ঠানটিকেও আপনারা কভার করবেন। এই বক্তব্য দিয়ে আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।